প্রিয় দর্শক বন্ধুগণ, জানা অজানা সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। যথারীতি আমাদের কে এই রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করবেন বিশ্লেষক এবং সাংবাদিক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রোগ্রামে নেওয়ার জন্য। সাইফুল আমিন ভাই, আমরা যে ইলেকশন দেখলাম, নিঃসন্দেহে বলা যায় 50%-এরও কম লোক ভোট দিয়েছেন এবং ব্যাপক অনিয়ম, অতীতের সকল রেকর্ড ভেঙেছে এই ইলেকশন। অর্থাৎ আগে জল্পনা কল্পনা ছিল রাতের ভোট, লাইলাতুল ভোট, এখন তো সন্ধ্যার ভোট, মারামারি, জামাত এবং এনসিপির গুন্ডাদের কর্তৃক ব্যাপক কারচুপির চেষ্টা করেও তারা হারা হেরেছে। বাংলাদেশের মানুষকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখছি যে মন্দের ভালো রাজাকারদের পরাজিত করেছি। সেই 1971-এর পরাজিত অপশক্তি আবার পরাজিত হলো, চরমভাবে পরাজিত হলো। বাংলাদেশের ইতিহাসে জামাতে ইসলামীর এটা সবচেয়ে উত্তম সময় ছিল এবং সর্বশেষ উত্তম সময়। এই মধুমাখা মাঠ আর তারা পাবে না। তো আমরা একদিকে আনন্দিত, আরেকদিকে চিন্তিত যে বিএনপি কি তার আগের সেই ভয়ঙ্কর রূপে থাকবে, নাকি তারা আসলে সুস্থ রাজনীতির চেষ্টা করবে। বিএনপির অতীত ইতিহাস ভালো না। রাজাকার আলবদর আলশামসদের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা যেমন উঠিয়ে দিয়েছে, মন্ত্রী বানিয়েছে, তেমনি তারা কিন্তু 21 আগস্টের মতো ঘটনা, রাজনীতিতে নোংরামি, মানে জিয়াউর রহমান থেকে সেই চেন আমরা টানতে চাই না। ভুল ত্রুটি সকল রাজনৈতিক দলের ছিল। আওয়ামী লীগ কি তার 72-এর সংবিধানে ফিরে যাওয়ার চেষ্টা করেছি? বাকশাল নিয়ে গর্ব করতে দেখেছি? দেখিনি। এই ব্যর্থতাগুলো আছে, আমরা ব্যর্থতা কাটাতে চাই। আমরা তাদেরকে মাসুদ ভালো হয়ে যাওয়ার মতো বলতে চাই যে রাজনীতিবিদরা আপনারা ভালো হয়ে যান। এখন অন্তত একটু স্বস্তিতে থাকতে চাই যে বাংলাদেশের মানুষ সেই কুখ্যাত রাজাকারদেরকে সজোরে চপটাঘাত করেছে। সারা বাংলাদেশে আনন্দ উৎসব, কান্নাকাটি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জায়গায়, বাংলাদেশের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা ম্যাপ আমরা দেখব। আবার দেশের বাইরেও ধরেন প্যারিস থেকে শুরু করে নিউ ইয়র্কের কিছু ওই চিপা চাপায় কান্নাকাটি চলছে। আমি দেখলাম জামাতের ডিজিটাল আমির তার বাড়ির সামনে গিয়ে বিএনপির লোকজন মিছিল করছে, নিচে নাম নিচে নাম। আমি একটু ভয়েই ছিলাম যে উপর থেকে প্রস্রাব করে দেয় এই লোক, যে পরিমাণে বদ, কিছু হইলে তো তার নিম্নাঙ্গে চলে যায় আর কি। তো যাই হোক, আমরা একটু দেখি বাংলাদেশের পরিস্থিতি। সাইফুল ভাই, বেশ আনন্দেরও কিছু বিষয় আছে। বাংলাদেশি হিসাবে কিছু কিছু জায়গায় গর্ব অনুভব করি। যেমন আমরা দেখলাম পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস একজন বিএনপি নেতা নির্বাচিত হয়ে এসে নিজের হাতে খুলে দিলেন। চলুন এই ভিডিওটি দেখি, এটি একটি মাইল ফলক হয়ে থাকুক। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা সভাপতি জাগলাট ইউনিয়নের সাবেক আপনারা চুপ থাকেন কি বলছি চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। সেই যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। আমরা চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রিয় সাইফুল আমিন ভাই, এটা একটি আমার কাছে খুবই, আমি উচ্ছ্বাসিত, দারুণ দৃষ্টান্ত যে একজন মিস্টার প্রধান, বিএনপির সভাপতি, তিনি এসে আওয়ামী লীগের প্রথম যে কাজটি করেছেন, নির্বাচিত হয়ে আওয়ামী লীগের অফিস নিজের হাতে তালা খুলে দিয়েছেন। এই যে ভ্রাতৃত্ব, এই যে রাজনৈতিক, এই যে সুন্দর সম্পর্ক, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সারা বাংলাদেশে এরকম দেখতে চান কিনা? তা তো অবশ্যই, আমি সারা বাংলাদেশে এটা হলে তো একটা আপনি মনে করেন যে আমরা যে কোনো ওয়েস্টার্ন ডেমোক্রেসির মতো হয়ে যেতে পারি এই মুহূর্তে। এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসির একটা উদাহরণ। এই ভদ্রলোক উনি হয়তো সেটা জানেন বলেই উনি এটা করছেন। তো তবে ওখানে যে কথাগুলো আরও আসছে যে ওখানে ভয়ও ছিল, ওইখানকার ইয়েরা
আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্য হয়েই কিন্তু তারা তাদের অফিসের সামনে বিক্ষোভ করছিল, এবং ওই তথ্যটা এনার কাছে আসার পরে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করতেছে, পরিস্থিতি অন্যদিকে যেতে পারে, আমি নিউজটা দেখেছিলাম, অন্যদিকে যেতে পারে। তো ওনাকে বলা হয়েছে, উনি তখন সমস্যা বলছে যে না, এর পরিস্থিতি তো খারাপ করা যাবে না, এখন নির্বাচনের পর এরপর এলাকার পরিস্থিতি খারাপ করা যাবে না, সো ওটা খুলে দাও, ওরা ওদের মতো করে যাবে, এই উনি খুলে দেওয়ার দিচ্ছেন। তারপর ওনাকে যখন ওনার দলের নেতা বেশ কয়েকজন অন্য বড় ইয়েরা প্রশ্ন করছে, হ্যাঁ আপনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেছেন, তখন উনি বলছে তা আমি তো আওয়ামী লীগে পুনর্বাসিত করা নেই, এটা জামাত, আমরা তো এটা করি নাই, বন্ধ করি নাই, এটা জামাত বন্ধ করছে, জামাত আমাদের এখানে নাই, সো আমি খুলে দিলাম, অসুবিধার কি, এই উনি নিজেকে ডিফেন্ড করছেন। এখন দেখেন এই জেস্চার, যদি এটা জেস্চার হিসেবে নেন, বা উনি একটা আওয়ামী লীগ নেতাকর্মীদের চাপে একটা পরিস্থিতি খারাপ হওয়ার থেকেও তো উনি এলাকাটাকে বাঁচিয়েছেন, এটাও কিন্তু একটা রাজনৈতিক নেতার গুণ। তো এখন এই গুণটা আপনার শুধু ওনার হলে হবে না, এবং আমি মনে করি উনি হয়তো একটা উদাহরণ তৈরি করছেন, অন্যরা এটা সাহস করবে না, কিন্তু এই জেস্চারটা আসতে হবে মাথা থেকে। এই জেস্চার যদি মাথা থেকে না আসে তাইলে হবে না। আপনার না কাঁদলে আওয়ামী লীগের মা হ্যাঁ, দুধ দেয় না, যেরকম আওয়ামী লীগের নেতাকর্মীদের যার যার, আপনি এটা বলতে চাইছেন যে যার যার জায়গা এলাকায় ফিরে গিয়ে এরকম প্রকাশ্য হওয়া উচিত, রাইট। কারণ সব রাজাকার ভাইসে গেছে গো বঙ্গোপসাগরে, এটা তো নিশ্চিত। এটা যেহেতু এখন তাদের আছে, তো এখন তারা যেতে পারে, এখন গেলে হ্যাঁ মামলা হতে পারে, ওই হতে পারে, কিন্তু একটা তো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যে মামলা হলেও এখন জামিন পাওয়া যাবে। আর জেলে তো জায়গাও নাই, মামলা হইলে কতজনকে ভরবে? না ধরেন জায়গা বানায় ফেললো, কিন্তু এখানে আপনার আওয়ামী লীগ যদি এরকম চাপটা প্রয়োগ করতে পারে, চাপটা রাখতে পারে, তাইলে লোকালি এই চাপটা প্রেশার হবে, এই লোকাল চাপগুলো আস্তে আস্তে সেন্ট্রালে আসবে, সেন্ট্রাল ভাই থেকে একটা যদি একটা একটা জি একটা একটা কথা বলে রাখি একটু, সরি 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 ইন্টারাপ্টের জন্য। জেলখানায় ওভার দ্য নাইট জায়গা বানানো যাবে না, এবং গাদাগাদির একটা পরে আর যে গাদাগাদি করা যাবে না, তাহলে তো জেলখান থেকে মানুষ পালিয়ে যাবে, রাখা সম্ভব না, মানে না এটা কিন্তু আপনি শেষ সাবজেক্ট জায়গা। ঘোষণা করতে পারেন, সাবজেক্ট ঘোষণা করতে পারবেন, সো কিন্তু আপনি সেখানে এত ওভার দ্য নাইট কারারক্ষী পাবে কোথায়? সেটা ব্যবস্থা করবে, কিন্তু আপনি সাবজেক্ট ঘোষণা করতে পারেন যে কোনো সময়। এখন আমাদের তো মাসখানেক ঢাকা মিনিমাম সেন্ট্রাল লাগবে। জেল তো খালি, ঢাকা সেন্ট্রাল জেল খালি। পারবে না আপ- ভাই, ওটা ওটা আপনার আমি সেগুলোকে দায়িত্ব নিয়ে 3বার জেল খাটানোর অভিজ্ঞতা বাংলাদেশ ভারতে, এই বিষয়ে আমি খুবই এক্সপার্ট, এবং ওইখানে এমনও আসামি আছে মানে যারা জাস্ট একটু বেশি হইলে পালিয়ে যাবে, এবং এটা পারবেই না, এটা ওভার দ্য নাইট, মানে মাসখানেকের সময় ছাড়া এটা সম্ভব যেহেতু না। সাবজেল করতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গাকে সরকার সাবজেল ঘোষণা করতে পারে, যে কোনো জায়গাকে, হ্যাঁ, মানে এই ওই জেলার সাবজেলের জন্য যে যে কারারক্ষী লাগবে ভাই, আবার যে আপনি বললেন ঢাকা সেন্ট্রাল জেল যেটা বন্ধ আছে, ওইটার দেয়াল টেয়াল পূরণ হয়ে গেছে, ওইটাতে চাইলেও আবার জেলখানায় কনভার্ট করতে পারবে না, এখানে কিছু নির্দিষ্ট ব্যাপার আছে, এরিয়া, ভয় থাকবে, জেলের যে আসামি ভয় এরা থাকবে, যে কিন্তু ভয়ঙ্কর ভাই। আটকাতে পারবে না, এটা শুনুন, ভয় থাকবে, সবকিছু থাকবে, কিন্তু এটা তো মানে তাদের ইয়ের মধ্যে আছে, এটা আওয়ামী লীগ নেতা কর্মীর মধ্যে এই ভিত্তিটা আছে, তাদেরকে অ্যারেস্ট করবে, তাদেরকে নিয়ে যাবে, আর সরকারের তো এই ক্ষমতা আছে, কিন্তু সরকারের মনোভাবটা যদি চেঞ্জ হয়, নো, তাদেরকে এখন বহু পুলিশ অফিসার এখন কিন্তু ভলান্টারিলি বিএনপি হয়ে কিন্তু বহু আওয়ামী লীগ নেতা কর্মীকে কিন্তু অ্যারেস্ট করবে, বিভিন্ন এই যে মামলাগুলি হয়েছে না, গায়েবী মামলাগুলি হয়েছে না, যেখানে হাজার হাজার লোককে করেছে, সেসব মামলা দিয়ে ঢুকাই দিতে পারবে, কিন্তু ঢুকাই দেওয়ার ব্যাপারটা এইটা যদি করে তাহলে কনফ্রন্টেশন। তো আওয়ামী লীগের পথ সামনে দুটো পথ, এখানে বিএনপির সুবুদ্ধির উদয় হলেই হবে না, বিএনপির নেতার সুবুদ্ধির উদয় হতে হবে, 1 নম্বর। আবার আওয়ামী লীগের তরফ থেকে দুই পথ অবলম্বনের থাকতে হবে, সেটা একটা হলো লোকাল প্রেশার, মানে জনসমর্থনের প্রেশার, প্রসেশন বের করা, দাবি জানানো, এই যে সারা বাংলাদেশে একযোগে দাবি জানানো, একসাথে মিছিল করা, এইসব বিভিন্ন তারা জানে, তারা ভালো জানে রাজনৈতিক কর্মসূচি, সেটা দেওয়া পলিটিক্যাল প্রেশার করা সরকারের উপরে। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো না কোনো দুতিয়ালি করেও বিএনপির সাথে এখন যোগাযোগ করা দরকার, কারণ আপনি আগে বিএনপি ছিল রাজনৈতিক দল, এখন শুধু রাজনৈতিক দল না, রাজনৈতিক দল প্লাস সরকার, সো এখন কিন্তু তার পাওয়ার হাতে, আপনি তার মনোভাব চেঞ্জ করতে হলে তাকে প্রেশার ক্রিয়েট করতে হবে, অথবা তার সাথে আপনি দুতিয়ালি করে আলোচনা করে ঠিক করতে হবে, আপনি তার মাথায় যিনি আছেন তার মাথায় এটা প্রকাশ করাতে হবে, বুঝাইতে হবে, বা তাকে বাধ্য করতে হবে যে আওয়ামী লীগ বাদ দিয়ে এই দেশ চলবে না, এটা আওয়ামী লীগকে বাদ দেওয়া মানে এই দেশটাকে ক্ষতিগ্রস্ত করা, এটা তার মাথায় নিতে হবে।
জি, অনেক ধন্যবাদ। আমরা আরও কিছু প্রসঙ্গে যাচ্ছি। একটা কমেন্ট পড়লে হিন্দুরা কতখানি নিরাপদ। আমি হিন্দু ধর্মাবলম্বীদেরকে ধন্যবাদ দিতে চাই। তারা 1971 থেকে আজ পর্যন্ত হিন্দুরা গাদ্দারি যে করে না, এটা কিন্তু প্রমাণ। আপনি দেখেন জামাত অধ্যুষিত এলাকাগুলোতে যেখানে হিন্দু প্রধান, তারা কিন্তু জামাতকে ভোট দেয় নাই। এটা একটা দারুণ দৃষ্টান্ত। আমরা আরও কিছু ভিডিও দেখব। এখন আমি যে ভিডিওটা দেখতে যাচ্ছি বা যে ব্যক্তিকে দেখাতে যাচ্ছি, এটা আমাদের জন্য একটা ইতিহাসের সাক্ষী। আমরা মহান মুক্তিযুদ্ধ দেখি না, কিন্তু মুক্তিযোদ্ধারা যে আসলে কি জেনুইন মুক্তিযোদ্ধারা, তার প্রমাণ কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। এটি তার পেজ কিনা, প্রোফাইল কিনা, সেটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু কথাটা দেখেন, এটি 47,000 শেয়ার হয়েছে 22 ঘন্টায়। তিনি লিখেছেন, আমার এই বিজয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করতে চাই। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিপুল ভোটে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী জামাত পেয়েছে বোধহয় 7-8 হাজার ভোট, তিনি পেয়েছেন 1 লক্ষ, আমি যদি ভুল না করি, 30,000-এর উপরে ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন তিনি সকলের চেয়ে 70-80 হাজার ভোটে এগিয়ে থেকে জিতেছেন। এবং এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের এটা স্ট্যাটাস মনে হচ্ছে, কারণ তিনি অসংখ্যবার বঙ্গবন্ধুর, বাংলাদেশে বোধহয় এই 1-2 জন লোকই ছিলেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুই বলেছেন। কত আওয়ামী লীগের দালাল দেখলাম বঙ্গবন্ধু ফেনা তুলে ফেলা, এই দুঃসময়ে তাকে শেখ মুজিব ডাকতো। এরকম কিছু ছোকরা থেকে বুড়ো সবাই এই কাজটা করেছে। এই যে কোথাকার কোন ছোকরা শিবিরের আরিফুর রহমান, মুক্তিযুদ্ধের গবেষক, আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়ে সে শেখ মুজিব ডাকতো, বঙ্গবন্ধু ডাকতো না। তো ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধার আমরা কিছু বক্তব্য শুনি, এগুলো আসলে শ্রুতিমধুর, বারবার শুনতে মনে চায়। এবং কি বলেছিলেন এই রাজাকারদের যখন পিক আওয়ার, যখন তারা একের পর এক মব দিয়ে হত্যা করছে মানুষকে, বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে চিনটিনের চালে কাউয়া, ফজলু আমার, একজন নারী তার জননাঙ্গ নিয়ে এইভাবে গালাগালি করেছিল, অশ্রাব্য গালাগালি। সার্জিস সহ অন্যান্য জামাতি সন্ত্রাসীরা তাকে ফজু পাকলা বলে গালাগালি, তাকে মারা, মব লেলায় দেওয়ার চেষ্টা করেছিল। আজকে তাদের পরিণতি কি দেখবো? প্রিয় বন্ধুগণ, আপনাদের অনুরোধ করি, আপনারা একটা বড় সংখ্যায় দেখছেন, শেয়ার করবেন, আরও আপনার বন্ধু মহলে, আত্মীয় স্বজন দেখুক। এটা তো আপনি নিশ্চয়ই চান। আমাদের এই সুবর্ণ সময় আমরা উদযাপন করে চলুন একসাথে বীর মুক্তিযোদ্ধার কথা শুনি। রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে, মুক্তিযোদ্ধারা। এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে, মুক্তিযোদ্ধারা। আঙুল দেখেন, সেই বঙ্গবন্ধুর মতো, বঙ্গবন্ধুর দ্বারাই তো অনুপ্রাণিত আমরা। আমি কথা বলা শিখেছি বঙ্গবন্ধুর কাছ থেকে, কথা বলতে হয়, অনুপ্রাণিত। তো দেখেন তার স্টাইলটা দেখেন। এটা আসলেই এইভাবে বলিষ্ঠভাবে বলা। আরো কিছু ভিডিও আমরা দেখবো। করছে জামাত ইসলাম, মনে করছে বিএনপির যদি আওয়ামী লীগ বাঙালি জাতি বাংলাদেশ নাম যদি থাকে, জামাত জীবনে আল্লাহর রহমতে কোনোদিন ক্ষমতা যাবেন। আপনি লেখা রাখেন, এইখানে ইলেকশন যে বেই করুক 80% সিট বিএনপি পাবে। বিএনপির অনেক দুর্নাম হয়েছে গত 15 মাসে, সান্দা বুন্দা, এবং এই দুর্নামটা করছে জামাত ইসলাম। মনে করছে বিএনপির যদি আওয়ামী লীগ তারাইছি, বিএনপি যদি দুর্নাম করে তারাইতে পারি, তাহলে আমরাই তো জামাই সাজ্জা পাগড়ি মাথা দিয়ে বসে যাবো। আরে বাবা রে, পাগড়ি মাথায় দেওয়ার যোগ্যতা লাগবে না। বাঙালি জাতি বাংলাদেশ নাম যদি থাকে, জামাত জীবনে আল্লাহর রহমতে কোনোদিন ক্ষমতা যাবেন। আপনি লেখা রাখেন, কোনোদিন না। আর যদি ফজলুর রহমানের মতো একটা মানুষ জীবিত, তাইলে বাঙালি জাতি কাটায় কাটায় মিলে যাচ্ছে। আচ্ছা, আমরা শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে যাচ্ছি। ফজলুর রহমানের এই যে কি দাম্ভিকতার সাথে, কি ব্যক্তিত্ব, কি আত্মবিশ্বাসের সাথে যে কথাগুলো বলেছিলেন, প্রত্যেকটা শব্দ কাটা কাটা মিলে যাচ্ছে। তো আপনি আপনার মূল্যবান বক্তব্য। হ্যাঁ, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি কিন্তু ছাত্রলীগের সভাপতি ছিলেন, ঠিক আছে? উনি ছাত্রলীগের সভাপতি, উনি উনি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতেও অনেক গুরু দায়িত্ব পালন করেছেন। কিন্তু ওনার সাথে যে আওয়ামী লীগের নেতৃত্ব যেটা করেছিল, সেটার কারণে প্রতিবাদ করে বেরিয়েছে। তার মধ্যে একটা হলো যে ওনার সামনে দিয়ে তার চেয়ে অনেক অযোগ্য একজন নেতাকে খুবই প্রমোট করা হয়েছিল, ওয়াদুল কাদেরকে। সেটা উনি পছন্দ করে। উনি সবসময় বলছিলেন যে আমাকে যদি আপা বলতো যে আমাকে যে আপা এই জিনিসটা করতো বা এটা করতো, আমি কোনোদিন আওয়ামী লীগ ছাড়তাম না। আমাকে বাধ্য করা হয়েছে আওয়ামী লীগ ছাড়ার জন্য। এরকম আপনি অনেক মুক্তিযোদ্ধা পাবেন যারা কিন্তু বাধ্য হয়ে আওয়ামী লীগ ছেড়েছিল। তাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগ রাখে নাই, কারণ এমন এমন লোকেরা তাদের উপরে সেখানে ক্ষমতাধর হয়েছে, এদের ফিরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আর ফিরে গেলেও এদেরকে শেষ করে দেওয়া হয়। যেমন ধরেন রাজ্জাক সাহেব, আব্দুর রাজ্জাক
উনি ফিরে গিয়েছিলেন, কিন্তু কিন্তু উনি শেষ হয়ে গিয়েছেন, ওনাকে আর দাঁড়াতে দেওয়া হয়নি। So, ফিরে গেলে আওয়ামী লীগের মধ্যে ওটাকে মেরে ফেলা হয়। তো আওয়ামী লীগকে ফিরে যাওয়ার, আওয়ামী লীগ থেকে বেরোলে আওয়ামী লীগে ফিরে যাওয়া মানে হলো আপনি এটা শেষ, আপনি আর ওখানে কোনো কিছু নাই। তো এইটা ফজলুর রহমান এখন পর্যন্ত প্রুফ করে যাচ্ছেন তিনি বঙ্গবন্ধুর সৈনিক। তিনি এখন পর্যন্ত কিন্তু প্রুফ করছেন যে তিনি মুক্তিযুদ্ধের সৈনিক। তিনি এখন পর্যন্ত প্রুফ করছেন যে তিনি রাজাকার আলবদরদের বিরুদ্ধে একটা প্রতীকের মতো দাঁড়িয়েছেন। শেষ মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন এখন, তাদের মধ্যে তিনিই কিন্তু একমাত্র এখন পর্যন্ত রাজাকারদের বিরুদ্ধে তার অঙ্গুলি হেলনটা অব্যাহত রেখেছেন। তো এরকম বীর মুক্তিযোদ্ধাদেরকে যখন অপমান করা হয়, যখন যেভাবে অপমান করা হয়েছিল, সেই সময় উনি প্রোটেস্ট করেছেন। উনি এমন কোনো পরিবেশ নেই যেখানে এই মুক্তিযোদ্ধাদের সামান্য কিছু হয়েছে এটা করেছে, যেখানে বঙ্গবন্ধুকে কেউ অসম্মান করেছে তিনি 32 নম্বর ভাঙার বিরুদ্ধে উনি বলেছেন। আপনি সব এই পুরো 2.25 বছর কালীন সময়ে আপনার 32 নম্বর ভাঙ্গা হইল সবচেয়ে মানে আমার ইয়েতে সবচেয়ে বড় আঘাত ছিল স্বাধীনতার পক্ষের শক্তির জন্য। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর জাদুঘরটাকে ভেঙে ফেলা, জ্বালিয়ে দেওয়া বারবার, এবং সেটা সরকারের সামনে অনুপস্থিত। গুটি কয়েক লোক প্রতিবাদ করেছে, অনেকে সামনে এসে কিন্তু কথা, অনেক আওয়ামী লীগ নেতা আছেন, তারা একটা স্ট্যাটাস আমি দেখিনি। ফেসবুক তো একটা ওপেন জায়গা, সেখান থেকে তো স্ট্যাটাস দিতে পারতো, দেয় নাই। অনেক তারা কিন্তু অন্য কিছু নিয়ে কিন্তু আছে, হ্যাঁ, কিন্তু তারা দেয়নি। কিন্তু এই ফজলুর রহমান দিয়েছেন। ফজলুর রহমান যা বলেছেন সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। রাজাকার আলবদররা, অনেকে বলে যে আমি একটা জায়গায় কথা বলতে গিয়ে দেখলাম বলছে না তারা তো আসন বাড়াইছে। আমি আসনটা কিভাবে বাড়লো যেখানে 50% লোক ভোট দেয়নি? যেখানে 50% লোক ভোট দেয় নাই সেইখানে তারা বিএনপির সাথে ভাগাভাগি করছে কত, 60টা না 62 বা যতটা 70টা বা যেটাই হয়েছে পাইছে। কিন্তু এটা যদি তৃতীয় আরো 50% যদি এইখানে নির্বাচনে থাকতো, যদি যেটা হলো বলে যে 50% লোক মানে কি বলে 55% কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে, তো যদি সবাই ভোট দিত তাহলে এই জামাত তো আমার ধারণা 10টাতেও জিততে পারতো না। সো ইনফ্যাক্ট ফজলুর রহমানের কথা, ওরা হয়তো সাংগঠনিকভাবে কনসলিডেট করছে, সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে, কিন্তু তাদের সমর্থন নাই জনগণের মধ্যে। এবং আরও একটা দেখেন, নারীদেরকে যেরকম সুবিধা দেওয়ার কথা বলে জামাত চেষ্টা করছে, কোনোটা কাজে আসে নাই। সুবিধা দেওয়ার কথা বলে নারীকে বন্দি করার চেষ্টা করা হয়েছে, নারীরা কিন্তু এটাকে বুঝতেই পেরেছে যে এটা তাদের বন্দি করার জন্য। সো জামাত আসলে বাংলাদেশে একটা কি অপশক্তি, যে অপশক্তিটাকে মানুষ আবার চিনেছে, এইটুকু আমাদের দেশের। আমি অ্যাটলিস্ট ওই 50% বা যে যারা বলে যারা ভোট দেয় বিএনপি 35% সবাই মিলে, আর 15% এরা যারা গেছে ভোট দিতে, যে তারা ভোট দিয়েছে, যদি দেয় তারা অ্যাটলিস্ট নৈতিকতা দেখিয়েছে যে না এরা আমাদের না। তো যদি পুরো সিনারিও হতো যে আমার কিন্তু 10টা আসন পাইতে কিনা আমার কাছে যথেষ্ট সন্দেহ। জি, সাইফুল আলম ভাই অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি, আজকে অবশ্যই আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। মানে এই যে নির্বাচন পরবর্তী যাই হয়েছে, কারচুপির নির্বাচন, তাও একটা তো রাজাকারের কাছ থেকে মুক্তি, এটা বড় স্বস্তি। আমরা জানি জামাত শিবির রাজাকারেরা এই ফজলুর রহমানকে ফজু পাগলা বলে গালাগালি করেছে, যাক এমন কিছু নেই যে করে নেই। আওয়ামী লীগের একটা গোষ্ঠী আছে যারা কিনা আওয়ামী লীগকে ধর্ম মনে করে, রাজাকারের বাচ্চা বা রাজাকারেরা মুক্তিযোদ্ধাদেরকে গালাগালি করবে, বঙ্গবন্ধুকে গালাগালি করবে, এটা অবধারিত। কারণ তাদের পেটে পাড়া দিয়ে বাংলাদেশ ছিনিয়ে এনেছিল, ওই হায়নারা তো গিলে ফেলেছিল বাংলাদেশ, তাই না ভাইয়া? তো তাদের মানে জন্মান্তরের দাগ এটা থাকবে। আওয়ামী লীগ রাজাকারের বাচ্চাদের কি বলবেন? আমি একটা ভিডিও দেখাতে চাই, আমি খুবই সরি আমি ল্যাঙ্গুয়েজটার জন্য। এখানে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আমাদের এখানে রয়েছেন সুলতানুর রহমান। তিনি যে ভূমিকা রেখেছেন এই পরিবর্তিত বাংলাদেশে, তা আওয়ামী লীগারদের উচিত সারা জীবন মনে রাখা। এখানে সৈয়দ মোহাম্মদ উল্লাহ, তাকেও চেনেন, তিনি একজন বিজ্ঞ মানুষ। এখানে আছেন অমি পিয়াল। এই মদ্যপ লোকটা মদ খেয়ে এসে এই শোতে বীর মুক্তিযোদ্ধাকে কিভাবে গালাগালি করেছিল, আপনারা যারা দেখেননি এই শোটা, আমি লিঙ্ক দিয়ে রাখবো, দেখবেন, একটু দেখাই। এই যে একের পর তথ্য ভিতর থেকে বেরিয়ে একটু আসছে, সাউন্ড দিতে পারেন? তারপর জি আমি সাউন্ড দিচ্ছি। জি, আপনি কি শব্দ শুনতে পাচ্ছেন না, তাই না ভাইয়া? না, আমি কিছু শুনতে পাই না। আচ্ছা, একটু আগে ফজলুর রহমানের শব্দগুলো শুনতে পেয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা? না না। ও, তাহলে তো কেউই শুনতে পান নাই। আমি দুঃখিত, আমি চেষ্টা করছি।
প্রিয় দর্শক, আপনারা একটু জানাবেন আপনারা অডিও শুনতে পাচ্ছেন কিনা। তারপর হচ্ছে যে এই যে যে মানে যে সার্জিস নামে যে ছেলেটি 2 বছর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সে একটা ভিডিও করেছিল, সেখানে তার শেষ বাক্য ছিল বাংলাদেশের বাঙালি জাতির মহাকাব্য বলা। যে ফজলুর রহমান ভাই আমার মানে মুরব্বী, আর মোহাম্মদুল্লাহ ভাই তো অবশ্যই। আমার কথা ছোট ছোট নিউজ করে প্রথম আলো, ডেইলি স্টার, মিডিয়া, যে আপনি কি জানেন যে বাংলাদেশে এখনো বেতন তুলতে গেলে ব্যাংকে 10,000-এর উপর টাকা দেয় না। এইখানেই তাকে দেখেন গালাগালি করেছে। 6 আগস্ট দেখার কথা, কেন না? সেকেন্ডলি, কেন কেন বেগম খালেদা জিয়াকে এখন বিদেশ তিনি আপনি বুঝছেন, সময় মেজর ছিল, এখন তো এখানে তাকে যখন গালাগালি করলো তখন কিন্তু এই বীর মুক্তিযোদ্ধা খুব ভদ্রভাবে, আমি মানে এই পোর্শনটা মনে নেই আমার, যদি কেউ দেখে থাকেন এটা একটু দেখাবেন। এবং শব্দ শুনতে পাচ্ছেন কিনা, এটি একটি বড় সাইফুল আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছিলেন শব্দ? এখন শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, এই ভিডিওতে তাকে অকথ্য ভাষায় এই অমিপিয়াল গালাগালি করেছে, ফলে তাকে বের করে দেওয়া হয়েছিল। বের করে দেওয়ার পরে সুলতানুর রহমানকে তারা যেটা বলে আর কি, খ দিয়ে ম দিয়ে এগুলো বলে এই মধ্যম অবস্থায় যে 4টি মামলার খালাসের বিরুদ্ধে। তো এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এইভাবে যে গালাগালি করলো এই যে আওয়ামী গুন্ডারা, তো তাদের রাগটা কেন, যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কেন আওয়ামী লীগকে ছিলেন না দাসত্ব করে? ওবায়দুল কাদের মতো একটা বদমাশের, যে কিনা ফজলুর রহমানের জুনিয়র, এই বদমাশকে তিনি নেতা মেনে নেতাগিরি করবেন? আজকে ওবায়দুল কাদের, হাসান মাহমুদরা আওয়ামী লীগের এই ধ্বংসের পেছনে তো তারা মূল দায়ী, অন্যতম প্রধান পিলার। তো যারা দলের পক্ষে ছিলেন তাদেরকে গালাগালি করেছে এই মদ্যপগুলো, আর এখন তারা আশা করে যে আওয়ামী লীগকে মানুষ ওন করবে। কেন ওন করবে? সাইফুল আহমেদ, আপনি কি কিছু যুক্ত করবেন? আমি চেষ্টা করছি ওই অংশটুকু বের করার যেখানে সে গালাগালি করেছে, একটু শোনানো দরকার। জি, আমার কথা হলো যে পরিষ্কার ব্যাপার। প্রথমত হলো যে ফজলুর রহমান ভাইয়ের প্রতি যেটা হয়েছিল সেটা যেই শোনে সেই শুনবে, যারাই শুনবে যে ফজলুর ভাইয়ের প্রতি একটা অন্যায় হয়েছিল। তো এখন সে ফজলুর ভাই যেভাবে হোক তো সে সারভাইভ করেছে, সে যেখানে বিএনপিতে গিয়ে হলো সারভাইভ করেছে। সারভাইভ শুধু করে নাই, তিনি একমাত্র মুক্তিযুদ্ধের হিসেবে, ভয়েস হিসেবে উনি মাঠে ছিলেন। অন্যরা কোথায় ছিল? অন্যরা শুধুমাত্র ছাড়া মানে কারা, মানে আওয়ামী লীগের মধ্যে কারা এমন যে ওনার চাইতে বেশি এই মুহূর্তে ভূমিকা রেখেছে? কেউ তো রাখে নাই। তো যেহেতু কেউ এরকম ভূমিকা রাখে নাই, সো তাদের পক্ষ নিয়ে কোনো কথা বলেও ওনাকে অপমান করার আমি কোনো যুক্তি, এবং আমি মনে করি যে এই অপমানের জিনিসটাই বাদ দেওয়া উচিত। অপমানের জিনিসটাই বাদ দেওয়া উচিত, বাদ দিয়ে আমরা বলা উচিত, আমাদের বলা উচিত যে যারা এরকম মানে কি হুনুরে হয়ে যায়, এরা আসলে মানুষের কথা বলে না। আপনি রাগ থাকতে পারে, আপনার ব্যক্তিগত রাগ, কিন্তু আপনি স্ক্রিনে ফুটাবেন না। আমি একজনের প্রতি আমার ব্যক্তিগত রাগ থাকতে পারে, আমি সেটা ফুটাবো কেন? আরেকটা হলো এটা দলীয় ব্যাপার, আরেকটা হলো বঙ্গবন্ধুর প্রশ্নে, আরেকটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে যেই কথা বলবে সে যেই হোক না কেন, আমি তার সমালোচনা করার আগে 3বার চিন্তা করব তার ভূমিকা তিনি কি হচ্ছেন। আমি 3বার চিন্তা করতে হবে আমাকে, যদি মিনিমাম সেন্স থাকে। এখন যে সেন্স না থাকে, ভাই কি করার আছে? জি, অনেক ধন্যবাদ সাইফুল আহমেদ ভাই। আমরা পেয়েছি, আমাদের দর্শকরা অনেক স্মার্ট, এখানে বলেছেন যে এখানে 43 মিনিট থেকে এই কথাটা বলা হয়েছে। একটু শুনুন, যদি আপনি শুনতে পান জানাবেন। আমাকে একটু অবশ্যই আউট অফ লাইন চলে যাচ্ছে, দয়া করে আমাকে বিদায় দেন। জি জি, আমার তো আওয়ামী লীগ লাগে না। আমার কেন আপনি কেন আমাকে আওয়ামী লীগ বানাচ্ছে? আমার আওয়ামী লীগ লাগে না। আমি বাংলাদেশে না, আপনি শুনেন, আপনি কি বল কম্প্রোমাইজ একটা জিনিসটা একটু আউট অফ লাইন চলে যাচ্ছে, কাজে আমাকে একটু অবশ্যই আউট অফ লাইন চলে যাচ্ছে, দয়া করে আমাকে বিদায় দেন। জি জি, ফজলু ভাই, আপনাকে সঠিক নির্বাচনের মধ্যে বর্গার জ্বর বদলে কেন অতিথি জ্বর ব্যবহার করেন? ওয়াই?
ও আমাকে জিজ্ঞেস করছেন না, শুনেন জি জি শব্দ হয় উচ্চারণ অনুযায়ী, যেমন ধরেন সুইজারল্যান্ড না সুইজারল্যান্ড, রাইট? ওরকম সঠিক বানানটা হবে লগে এইগুলো অন্তর্জাল। এগুলো 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 বলে পার পাবেন। আপনার শোতে গিয়ে আমি তো মরতে গেছিলাম, আপনি জানেন। আপনি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমাকে যখন দাওয়াত দিছিলেন লাস্ট ইন্ডিপেন্ডেন্ট উচ্চারণ করতে পারছে না, এত মদ খেয়েছে। আমাকে মেরে ফেলার প্ল্যান করছিল ডিজিএফআই। এইখানেই সে কিন্তু You এই know এই that? গালিটা দিয়েছে। তখন আপনার না, বস আপনি ছিল। তো জীবন বাঁচাতে ধারণ করে নাই, আপনারা যারা আওয়ামী লীগ করতে করতে জীবন দিয়ে আমার যান, আওয়ামী লীগ আমার তো আওয়ামী লীগ লাগে। আচ্ছা, আমি ওই ওই গালির অংশটা পাচ্ছি না, এইখানেই সে করেছে। আপনার 42 মিনিট থেকে শুনে যেতে পারেন। এরকম একটা মানে যাই হোক, এটা অসভ্য লোকের ব্যাপারে জি। নিউজ আমরা সময় ক্ষেপণ না করে আপনারা দেখে নিন, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সাইফুল আলম ভাই, আমরা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কৃতিত্ব দেখলাম, এবং বানের জালের মতো, রাজাকারের বাচ্চার মতো আওয়ামী রাজাকার যারা, তারাও ভেসে গেল। আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইয়েটা দেখি। তিনি 18 ঘন্টা আগে একটি স্ট্যাটাস দিয়েছেন, আমি একটু পড়ে শোনাই, কারণ তারা অনেকেই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হতে পারেন, ব্লা ব্লা ব্লা, কি হবেন তিনি সেটা আমরা শুনি। সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, দীর্ঘ 17 বছর সংগ্রামের পর আজকের এই বিজয়, বাংলাদেশের বিজয়। স্মরণ করছি 1971-এর লাখো শহীদের। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতাকর্মীকে যারা আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে এ নতুন বাংলাদেশ। দলের চেয়ারপারসন তারেক রহমান, আমাদের দলের নেতাকর্মী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, আদিবাসী, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর জনতাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ধর্ম, বর্ণ মানে তিনি এখানে অনেক কিছুই বুঝিয়েছেন, কিন্তু এই যে কয়েক ঘন্টার ব্যবধানে তিনি স্ট্যাটাসটি এডিট করে ফেলতে বাধ্য হলেন, অর্থাৎ তাদের মুখ এবং মুখোশ কি আগের মতো রয়েছে? তিনি প্রথমে যেটা লিখেছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী, আবার কি, এটা একটা প্রতারণা বাংলাদেশের জাতিগোষ্ঠীর বিরুদ্ধে, এটা একটা বৈষম্য। আপনি কে বলার কে ক্ষুদ্র, কে বৃহৎ? আপনি কে বলার যে এ সংখ্যালঘু সে সংখ্যাগুরু? এখানে তিনি বলেছিলেন কিন্তু স্রেফ আদিবাসী। দেখেন, আদিবাসী, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সেখানে তিনি আবার কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী উল্লেখ করতে বাধ্য হয়েছেন। তারেক রহমান একটি বক্তব্য রেখেছেন যে বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। আমি তো ভাই কনফিউজ যে এদের মুখ এবং মুখোশ তো বুঝতে পারছি না। সকালে এক কথা, বিকালে এক কথা। ফেসবুক স্ট্যাটাস যদি এইভাবে বদলে যায়, তাহলে তাদের উপরে তাদের কি আসে কোনো ইতিবাচক কথা যেগুলো বাংলাদেশের জন্য ভালো হতে পারে, সেগুলো কি বিশ্বাস করা যায়? আমি প্রথমত তারেক রহমানের যে বক্তব্যটা, বিশ্বাসী এবং অবিশ্বাসী, তারেক রহমান এটা হজম করতে পারবে, মানে নিজে লিখছে কিনা আমার যথেষ্ট সন্দেহ লাগে। কারণ অবিশ্বাসীরা বক্তব্য দিয়েছিল, তারেক রহমানটা নিজে বলেছিল। আচ্ছা, বিটিভির অবিশ্বাসী, ইয়েতে। হ্যাঁ, এটা মনে হয় জোশের চোটে বলে ফেলছে আর কি। অবিশ্বাসী, এটা সংশয়বাদী, এটা জোশে কথা, ওই কনসেপ্টের ধারে পাশেই নাই তারা, কনসেপ্টের ধারে পাশে নেই তারা। তারা অবিশ্বাসীকেই মনেই করে তারা আপনি বিচার করা যাবে। আপনি যে দেশের আইনে আছে, আপনি অবিশ্বাসীরা চাইলে আপনি বিচার করতে পারেন, তাই না? আইন করে রেখে দিচ্ছে যে অবিশ্বাসীর কি অবিশ্বাস করলে কি করা যাবে, ওই লোকটার ধরে কি করতে পারবেন। অবিশ্বাসীর জন্য যদি এই কথা বলে থাকে, দেখা যাক উনি চেঞ্জ করতে পারেন কিনা, এটা আমাদের দেখার বিষয়, নাকি এটা বাত কা বাত। আমার মনে হয়েছে এটা বাত কা বাত, মুখ দিয়ে বেরিয়ে গেছে। এতদিন ওয়েস্টে থাকছেন, ওয়েস্টের নেতাদের বক্তব্য শুনছেন, সেখান থেকে হয়তো উনি এগুলোকে রপ্ত করেছেন, বলেছেন। আর এদিকে আপনি দেখেন নৃগোষ্ঠী বলা, তারপর শেষ পর্যন্ত আদিবাসী বলা, কোনটা যে তার, এটা নিয়ে আমার কিন্তু যথেষ্ট আছে। কারণ বিএনপি আমি যেটা বলি, বিএনপি কিন্তু আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। বিএনপি আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে, বিএনপি ক্ষুদ্র নৃগোষ্ঠী কনসেপ্টে বিশ্বাস করে। সো ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি আগে লিখেছে, এটা আমি এখনো বুঝতে পারছি, ক্ষুদ্র নৃগোষ্ঠীকে কি প্রথম না, লিখেছে? ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রথমে লেখেনি, প্রথমে আদিবাসী লিখেছিল। ও, তার কোনো আচ্ছা। চাপে সে পরে আবার ক্ষুদ্র হ্যাঁ, নৃগোষ্ঠীতে এসেছে। সেটা তো বিএনপি এটা মনেই করে না। আমাদের পাহাড়ি জনগণকে বিএনপি দেখছেন, আপনি নিশ্চয়ই দেখলেন তারেক রহমানের বক্তব্য, যে সমতল ও পাহাড়ি ও সমতলের লোকেদের কথা পাহাড়ি বলতেছে, মানে পাহাড়ে যারা থাকে, পাহাড়ে কারা থাকে, পাহাড়ে তো বাঙালিরাও থাকে। এখন যারা বাঙালিরা দখলদার বাঙালিরা থাকে না, তো সে তো আসলে ওই
ভাই তাও তো ক্ষুদ্র নিগোষ্ঠীও বাতিল করে পাহাড়িদেরকে দিছে। পাহাড়ি বললে, পাহাড়ি বলতে চায় না পাহাড়ের আদিবাসী, তাও তো একটা সম্মান ভাই, কিন্তু তাদের তো বলা হয় না, আদি কিন্তু মানে উনি কিন্তু উপজাতি। পাহাড়ি আদিবাসী কিন্তু বলেন নাই, পাহাড়ি বলছেন। পাহাড়ি বলেই উনি কিন্তু এইটা কিন্তু উনি ব্রড ইয়াতে নিয়ে গেছেন যে বাঙালিদেরকে এর মধ্যে অ্যামালগামেট করা, মিশ্রণের মধ্যে গুতা মেরা ঘুটা দিয়ে মিশ্রণ করে ফেলানো, উনি ওই কনসেপ্টে গেছেন। আরেকটা মির্জা ফখরুল ইসলাম অবশ্যই চাপে পড়ে উনি এই ক্ষুদ্র নিগোষ্ঠী লিখেছেন, কারণ বিএনপি অ্যাজ এ হোল ওই ক্ষুদ্র, আমি জন্য জানি এই তারেক রহমানও কিন্তু এই আদিবাসীতে বিশ্বাস করে না, যে কারণে সে আদিবাসী শব্দ ইউজ করে না, সে পাহাড়ি শব্দটা ইউজ করছে। এবং পাহাড়ি বলতে এখানে কিন্তু বাংলাদেশে আপনি পাহাড়ি বাঙালি বলতে হবে, নাহলে পাহাড়ি আদিবাসী বলতে হবে, সেটা বলে নাই কিন্তু। সো এখানে আসলেই যে আদিবাসীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কি সেটা কিন্তু প্রকাশিত না। শুধু এইটুকু বলা যায় মির্জা ফখরুল ইসলামের নিজস্ব যেটা, যদি ওনার প্রথমটা ওনার হয়ে থাকে নিজস্বটা ঠিক আছে, পরবর্তীতে পার্টি চাপে তার, কারণ এটা পার্টির লাইন হলো তাদের নিগোষ্ঠী। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। এবার একটু আপনি কি আচ্ছা আমি আর একটু জিনিস দেখাই। এবার প্রিয় দর্শক আপনাদের এটা আপনারা বিনোদন পাবেন কিনা আমি জানি না, তবে তাদের ক্রন্দন, কান্না, মানে এই রাজাকারের বাচ্চা ফুয়াদ, সো কল্ড ব্যারিস্টার, সে কি বলেছিল মুক্তিযুদ্ধ নিয়ে? বাংলাদেশে নাকি 7,000 মুক্তিযোদ্ধা মারা গেছে। 71 সালে আমার 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা নির্যাতিত হয়েছে। 71 সালে আমার এইটা হচ্ছে ও যে ন্যাংটা হয়ে হাঁটতেছে না, ও যে স্কার্ট পরে হাঁটে না, এই সেই রাজাকারের বাচ্চা দেখুন মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ নিয়ে কিভাবে মকারি 71 করেছিল। সালে আমার 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা নির্যাতিত হয়েছে। 71 সালে আমার এইটা। এখন কিন্তু এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, এবং আমি জানি না হাদির ওই ভাষাটা তার ক্ষেত্রে ব্যবহার করে কিনা, ওই জিনিসটা ভেঙে টেঙে দেয় কিনা, তার আছে কিনা। এবং তাকে নিয়ে কার্টুন হচ্ছে জাহেদ জামিল, তিনি একজন কার্টুনিস্ট, তিনি লিখছেন যে এই যে তার গুজ্জদারের মানে তার মুখ আর গুজ্জদার তো একই আর কি। এটা একটা দারুণ কাজ, এবং কানগুলো বিশেষ এক প্রাণীর। এবং আর কান্নার তো শেষ না, তো শুরুই করলাম। এই কি মুসাদ্দিক, ইউরেনিয়ামের মূল নামটা হচ্ছে ইউরেনিয়াম, কুলাউড়া ইউরেনিয়াম পাওয়া গেছে বলে বিখ্যাত হয়েছিল। তো সে বলছে এইমাত্র ইন্ডিয়ার একটা নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। ফোন দিয়ে কি, তোর কি আইফোন দিচ্ছে নাকি স্যামসাং, কোনটা? ফোন করে, ফোন দেয় না, যাই হোক, ফোন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। এবং মানুষ দেখেন তার এখানে কমেন্ট করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা তো মারি ফেলুক। তো তোদের আর এই হাদির ডায়লগ আবার মানে ওদের ডায়লগ ওদেরকে দিচ্ছে, দেখেন অবস্থা কি দুঃখজনক। তবে মারতে আসলে তুমি দাঁতে কামড় বসিয়ে দিও, মানুষের ওই জিনিস ভেঙে দেবে এবার। আচ্ছা এখন কি তোরে কুলে নামাতে তুলে কি নাচতাম নাকি তোরে? আচ্ছা মানে ভাই বিশ্বাস করে 99.99% এদের ভণ্ডামি বুঝে গেছে। লিখছে যে এই ডায়লগ এখন পুরাতন হয়ে গেছে, নতুন কিছু বলো। কিরে ভাই ওদের কি কোনো রুচি নাই? মানে তোর মতো একটা টোকাই ছ্যাচড়ারে ছাপড়িরে ওরা ই করবে। এবার আরেকজন লিখছেন যে জন হোসাইন তিনি বলছেন যে এসব কথা মার্কেট খানা, মানে তুমি আর কত লাফালাফি কর। মানে দেখেন এখানে সকল এই আমরা ভেবেছিলাম রাজাকারদের দখলে সব চলে গেছে, কিন্তু না, দেখেন রাজুতে আয়, মানে ওদের ডায়লগ নিয়ে এখন মানুষ ওদের সাথে মকারি করছে। একটা মানুষ পেলাম না যে তার এটাকে দুঃখ প্রকাশ করে বলছে তোকে মারতে বুঝি হুমকি দেওয়া লাগে। দেখেন প্রত্যেকটা কমেন্ট, এই মানুষগুলো কোথায় ছিল এতদিন, আমি অবাক। এরপরে দেখেন এই রাজাকারের বাচ্চাদের ঘরে ঘরে কান্নার রোল। প্রিয় বন্ধুগণ আপনারা একটু দেখাবেন, বলবেন যে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা। আমি নিজে সাক্ষী দেবো আল্লাহ। প্রিয় দর্শক আপনারা মোবাইল ফোনটা হাতের মধ্যে নিয়ে মনোযোগ ধরতে পারেন, কান্নায় অংশগ্রহণ করেন। কেউ কেউ হার্ট অ্যাটাক করে ফেলছে বোধ হয়, বুকের মধ্যে চাপ দিচ্ছে কেন? আল্লাহ কালে এটা কি থাক আর না দেখি ভাই এই চিৎকার দিয়ে মরেও যেতে পারে। এইবার হচ্ছে রাজাকারের বাচ্চারা। সার্জিস আলম
বলছে এখন পর্যন্ত পঞ্চগড় এক আসনে প্রায় 300+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপরে তাদের বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে, অনেক ঘরে থাকতে পারছে না। বিএনপিকে এখন পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে, মানে কন্দনরত অবস্থায়, লেখায় তো আর কান্না থাকে না। আমি জামাতি স্টাইল একটু পড়ে দেখানোর চেষ্টা করলাম। আমরা রাজনীতি করতে এসেছি, পুরনো নোংরা রাজনীতির কালচারকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী এই কাজগুলো করেছেন তাদেরকে সংশোধন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অতীত থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। মানে এদেরকে ফজলুর রহমান একটা কথা বলেছিল, কেসকি বান্দির ফুত। একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, মানে এর চেয়ে বেস্ট আর কোনো শব্দ হয় না। তো 2 দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন, সারা জীবন করছস বেটা দালালি আওয়ামী লীগের, ছাত্রলীগে থেকে হেলমেট পরে মানুষের নির্যাতন করছস, আবার বঙ্গবন্ধু বলে কান্নাকাটি করছস। মানে এরপরে আবার লিখেছে দেখেন, পঞ্চগড়ের মিরগড়ে বিএনপি নেতাকর্মীদের দ্বারা দোকান ভাঙচুর করা হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে, রক কেটে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিএনপির প্ল্যান কি? মানে তার রাগ, জামাতের স্ট্যান্ডার্ড ট্রেডমার্ক রক কেটে নেওয়া, এখন বিএনপি নাকি তাদের রক কেটে নেবে। বাংলাদেশে বিএনপির অনেক দুর্নাম আছে, রক কেটে নেওয়ার কথা আমি কোনোদিন শুনি নাই। ভাই আপনি কোনোদিন শুনেছেন রক কেটে নেয় বিএনপি? আমি তো শুনি নাই। না, রক কাটার সাথে বিএনপির কোনো নাই। তারা গ্রেনেড মারতে পারে, চাঁদাবাজি করতে পারে, রক কাটা মানে ওই জায়গায় যাবে না। তো অনেক ক্যারিকেচার হচ্ছে, যেমন ওই যে ভাই চল 32 নম্বর ভাঙ্গে আসি, তো এরকম তাকাচ্ছে, মানে ওই হ্যাডাম আমার এখন নাই ভাই, মাফ করা যায় না, ব্যাপারটা এরকম। শুধু রাজাকারের বাচ্চা নাসিরউদ্দিন পাটোয়ারি, ওই তো নাসিরউদ্দিন পাটোয়ারির ছবি দেখি, নাসিরউদ্দিন পাটোয়ারির। এটা নাসির? ও হ্যাঁ, ঠিকই তো বলছেন, ঠিকই তো বলছেন। হ্যাঁ মানে ওকে, সার্জিসের একটা ইয়ে আছে, অপুস কার্টুনের সম্ভবত, সার্জিসের ওই কার্টুন, আমি ওইটাও একটু বের করি, মানে ওটা খুবই ইন্টারেস্টিং। সাইফুল আমিন ভাই এত বেশি, মানে আমি ঠিকঠাক মতো ঘুমাইও না। কালকে একটা লাইভে বিস্কিট খাচ্ছিলাম, মানে কিদার চোটে, মানে এমন অবস্থা হয়েছে। এই দিন মানে অনেক দুঃখে ছিলাম যে এইভাবে রাজাকারের বাচ্চারা এত কিছু করছে, এত প্রতিশোধ নেব কেমনে? প্রতিশোধ তো নেবই, আমাদের ধমনীতে মুক্তিযোদ্ধাদের রক্ত, প্রতিশোধ তো নেব, এটা কনফার্ম, অবধারিত ছিল, সেটা সশস্ত্র হোক যে কোনোভাবে। কিন্তু এত জমে যাচ্ছিল অনেক, কিন্তু এখন একটু রিলিফ লাগছে, মানে কাজটা প্রেশারটা কমছে, যে কারণে ভালো করে ঘুমাই নাই, খাই নাই। দেখেন এই যে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো, ওর জিভ কলিজা, মানে ওর জিব্বায় লেখা ছাত্রলীগ, মানে এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ না, যে ছাত্রলীগের নেতারা যাদেরকে টাকার বিনিময়ে পদবি দিয়েছে, ছাতার তলে এনেছে, এরা গুন্ডামি করেছে, হেলমেট পরে মানুষকে পিটিয়েছে, এই শিবিরের সব ছেলে পেলে করেছে, কিন্তু ছাত্রলীগের নেতৃত্বস্থানীয় পর্যায়ে থেকে কোনো শাস্তি দেওয়া হয়নি। অবশ্যই ছাত্রলীগের আশীর্বাদ যেখানে ওই ওবায়দুল কাদেরের, আর তো ধ্বংস করার জন্য আর কেউ লাগে না। ওবায়দুল কাদেরের ছাত্রলীগ শেষে একটা পতনের আগে একটা ভালো কাজ করেছিল, ওকে একটা দৌড়ানি দিয়েছিল, উত্তম মধ্যম দিলে আমি খুব খুশি হইতাম। এরপরে দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মানে সাইফুল আলম ভাই কান্না তো এক পক্ষ থেকে না, চতুর্দিক থেকে কান্না। দেখেন লিখেছে, সারা দেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপরে হামলা করা হচ্ছে। হায়াল্লা খালেদ, তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। মবের রাজা, মবস্টারের বাচ্চারা এসে মবের ভয় পাচ্ছে। দেখেন, যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তাহলে আমাদের জন্য লজ্জাজনক। আয় রে রাজাকারের বাচ্চা, কেসকি বান্দির ফুত, আওয়ামী লীগের নেতাকর্মীদের কি করছস? মব মারানিরা এখন এসে, ভাই সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, না আই উইল নট বি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ওদের জন্য, যে ওরা মবস্টার। আপনি আরেকটা দেখাবো, আচ্ছা এই কন্দনরত নারীদের ব্যাপারে একটু পরে যাচ্ছি। সাইফুল আলম ভাই, এই হচ্ছে অবস্থা। কেসকি নদীর ফুতুরা এখন ধুমাইয়া কাটতেছে, হায় আল্লাহ খালেদ, আমাদের সাথে ভিন্ন মত, আমরা তাই বলে আমাদের তোমরা মারবা। এখন ভিন্ন মত বেরোচ্ছে কেন মুখ দিয়ে ভাই? এতদিন কোথায় ছিল? এটা আমি ইচ্ছা করলে এটা খুব ফানি ওয়েতে বলতে পারি, যেমন ধরেন ফানি ওয়েতে বলতে পারি, সিরিয়াসলি ওয়েতে। ফানি ওয়েতে বললে হয় যে বলা যায় এটা, যে আমাদের দেশে একটা আছে, প্রবাদ আছে, সেটা হলো সবে মূলর এক পাতা, মূলা কয় নানান কথা। হ্যাঁ, সবে মাত্র একদিন পার হয়েছে মাত্র, তারপরে তাদের নানান কথা বেরোনো শুরু হয়েছে। তো এখন মানে কত রকম আহাজারি করবে, কত কিছু করবে, এইসব আহাজারির কোনো ইয়ে নেই। তারা যা অপকর্ম করেছে, সে অপকর্মের দায় থেকে তারা মুক্তি পাবে না। কিন্তু সিরিয়াস জিনিসটা বলি, সিরিয়াস ব্যাপারটা হলো কি জানেন, এরা
এটা এমন হতে পারে যে এখনই এরকম কান্নাকাটি, এখনই এরকম এরকম করতেছে, এই জন্য তারা বুঝে ফেলেছে, তারা এতদিনে তাদের বোধোদয় হয়েছে যে তাদের উপর থেকে ছায়া সরে গেছে, একটা আইনি ছায়া সরে গেছে। কিন্তু কিরকম আইনি ছায়া? সে একটা সরকার আছে বা ছিল, যে সরকারটা তাদের যে কোনো মূল্যে মানে সহায়তা করছে, যে কোনো মূল্য। বললাম তো যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ওখানে শীতল পানি মায়েরা ওখানে বিরিয়ানি খাওয়ায় আন্দোলন করাইছে, এগুলো করছে। তারা বারবার 32 নম্বর ভাঙতে গেছে, সে তাদেরকে বুলডোজার দিয়ে হেল্প করছে, যাই করো, সেনাবাহিনী পর্যন্ত তাদেরকে হেল্প করছে। মানে কতবার, তার আরো বড় কথা হলো সেনাবাহিনী পর্যন্ত তাদের কান্দে হাত দিয়া কথা বলছে। বিশাল ব্যাপার না? আপনি এটা ওই যে বান্দরে কান্দে উঠাইতে হয় না, এরকম একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আছে। তো সেনাবাহিনী প্রদত্ত বান্দরের কান্দের উপরে উঠাইছিল। তো এরকম। আর আমাদের সরকার প্রধান, যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি তো তাদেরকে বলতে পারেন যে তার মানে ক্ষমতার একমাত্র উৎস হিসেবে তিনি তাদেরকে ব্যবহার করেন বা তা মনে করছেন। সো তারা একটা বড় ধরনের আইনি সুরক্ষার মধ্যে ছিল। আইনি সুরক্ষার মধ্যে এক কোনটা, প্রথমত হলো তাদের জুলাই সংক্রান্ত যতগুলি ঘটনা আছে 15ই আগস্ট পর্যন্ত ঘটনাবলীর একটা দায় মুক্তি আগে দিয়েছে, সেটাও তারা কভার করে। তারা এরপরে মনে করছে, এরপরও তারা নিরাপত্তাহীন মনে করছে, তখন তাদের জন্য আরেকটা অধ্যাদেশ দিয়ে তারপর তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। সকল জুলাই সংক্রান্ত যা কিছু করেছে সব কিছুর জন্য, যে কোনো কাজ করেছে সব কিছুর জন্য দায় মুক্তি হয়েছে। কিন্তু এখন তারা বুঝতে পারছে যে এই দায় মুক্তিটা যদি নেক্সট পার্লামেন্টে পাস না হয়, বা কালকে থেকে এই পুলিশ কি দায় মুক্তি মানবে? কত কত গায়েবী মামলা তারা করে রাখছে, কত কত। এখন এরাই তো সেই গায়েবী মামলার ভিতরে ঢুকবে, ওরাই তো করছে মামলা বাণিজ্য, ওরা করছে, ওরা টাকা কামাই করছে। এখন তো পুলিশ ধরে নিয়ে বলবে যে ও আচ্ছা, তাকে তো ওই মামলায়, তার যে মামলাতে তারাই দিছে যে অমুক জায়গায় হত্যা করেন, এরকম তো ও ছিল, এখন বেরোচ্ছে ও ছিল। তারপরে দেখেন তাদের এখন পর্যন্ত সরকার যে জিনিসটা এই সরকার করতে পারে নাই, সেটা হলো তারা জুলাই যোদ্ধা নামে যেসব তালিকা করা, ওইটা তারা করতে পারে নাই। মানে অনেক কিছুই তারা পারে নাই। তালিকাটা করলে ভালো হইতো ভাই, আমাদের কাজ সহজ হয়ে যেত আর কি। হ্যাঁ, কাজ সহজ হতো, কিন্তু তালিকাটা করতে পারে নাই। কিন্তু ওইটার আন্ডারে যারা যাবে, যখনই ধরেন এই অধ্যাদেশটার আন্ডারে যাদের কি করবে, তো তালিকা তৈরি হবে, তো ওই তালিকা অনুসারে ধরা যাবে। এই জন্য তারা যেটা ভয় পেয়েছে, সেটা হলো ইমিডিয়েটলি ভয় পেয়েছে যে একদিন পর্যন্ত তাদের একটা আশ্বাস ছিল বা বলা ছিল, বলা বলি ছিল যে নির্বাচনটা এক পর্যায়ে এসে বানচাল হয়ে যাবে। কিন্তু এটা তো হইল না, হয় নাই নির্বাচন। তারা আশা করছিল আওয়ামী লীগ এখানে এমন চিত্র তৈরি করবে, শেষ পর্যন্ত সরকার নির্বাচন স্থগিত করে দিবে। সেটাও হয় না, আওয়ামী লীগ সেই দিকে যায় না। আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে গেছে, বর্জনের কর্মসূচি দিয়ে গেছে। সো তারা সব জায়গায় কিন্তু মানে হচ্ছে যে এই সরকার আর কন্টিনিউ করবে প্রত্যাশা ছিল। যখনই দেখছে না এই সরকার আর কন্টিনিউ করতেছে না, এখন কান্নাকাটি করতেছে। কারণ তাদের সবচেয়ে বড় ছাতা এটা কিন্তু চলে গেছে। এটা শুধু মানে মুহূর্তেই চলে গেছে, প্রত্যেকটা এলাকা ভিত্তিক। কিন্তু এটা কিন্তু এখন আর সেন্ট্রাল পাওয়ারের ব্যাপার নেই। এলাকার পুলিশ যে থানা, যে বলছে একদিন পর্যন্ত আমার যে বেটা থাপ্পড় মারছো, আমার যে ধাক্কা মারছো, আমার যে গালাগালি করছো, আসো এবার তোমাদেরকে দেখতেছি, এটা কনফার্ম। এরা কিন্তু মারাত্মক হিউমিলেট করেছে বিএনপিকে। স্বাভাবিক প্রবৃত্তি। আপনার ওই এলাকাতে তারা যে যার উপরে নির্যাতন চালাইছে, তারা কি প্রতিশোধ নেবে না এখন? পুলিশ বাহিনীর উপর নেবে না? তা পুলিশ বাহিনীর উপর যারা করছে, থানায় যায় মাস্তানি করছে, এই করছে, ওরা ছাড়া নিচ্ছে, কালকে যাক না থানায়, কালকে থানায় বেঁধে ফেলবে। ওই যে বলছে এক মাঘে শীত যায় না, ওরা কি মাঘ মাসের কথা বুঝে না? এইটা তাদের মাঘ এসে পড়ছে। জি বলুন ভাই, এখন আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার দেখি। আমি প্রথমে দুঃখ প্রকাশ করি বিচারপতি মানিকের, তিনি এখন জেলে রয়েছেন। আমি নত মস্তকে ক্ষমা চাই আপনার কাছে। আপনি যখন দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলেছিলেন, আমি তখন বিরোধিতা করেছিলাম যে আপনি একজন নারীকে এইভাবে অপমান করছেন। আমার মনে হয় যে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে যদি দীপ্তিকে আরো কিছু করতেন, আমি মনে হয় ঠিকই ছিল। কারণ সে তার এই যে রাজাকারের বাচ্চা, ও যে আসলেই রাজাকারের বাচ্চা, এটা ও প্রমাণ দিছে। এই দীপ্তি চৌধুরী মনে আছে বিচারপতি মানিককে যেভাবে করছিল, এই দেখেন এই রাজাকারের বাচ্চা তার বাপের পরিচয়টা দিয়েছে, এই হচ্ছে তার বাপ।
এই দীপ্তি চৌধুরী এবং এদেরকে বলা হয় মদিয়ার একটা শব্দ বলা হয়, আমি সেদিকে আর যাচ্ছি না। এই দীপ্তি চৌধুরী, আমি বিচারপতি মানিকের কাছে দুঃখ প্রকাশ করি এবং সেই সাথে আমি দুঃখ প্রকাশ করি আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আপনার সাথে যারা বেয়াদবি করেছে আমরা তাদের ক্ষমা করব না। বিদ্যা অষ্টগ্রাম মিটা মানে এরা পাস করে ফেলবো, আমি বিষ খাই, এরা পাস করে ফেলবো, রাজাকাররা পাস করে ফেলবে। আমার জুতাটা মুনবার যোগ্যতা রাখে না, আমারে বলে ফজু পাক। আমি ভুলে যাবো আমি বেঈমান, লক্ষ লক্ষ মানুষের রক্তকে আমি পানি মনে করবো আমি বেঈমান। আমি তো মুক্তিযোদ্ধা, আমি তো বেঈমানি করতে পারি না। ঠিক সেই দিন কেউ যখন কথা বলে না, যখন সবাই মনে করলো রাজাকারের বাচ্চারা জামাত খুঁজে আমাদেরকে মারিয়ে ফেলবে, আমি সেই দিন বলছিলাম এই রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, তোরার কাছে বেশ দেব না, এরা কিন্তু মৃত্যুবরণ করবো রাজাকারের বাচ্চারা। ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে যে রাজাকারের বাচ্চারা ফজু পাগলা বলেছিল, সেই বীর মুক্তিযোদ্ধার কিছু উক্তি, এই রাজাকারের বাচ্চার সাবধান, আপনারা দেশ ছেড়ে যায়েন না, আমি হিন্দু না, মুসলমানও না, আমি মানুষ, এটি তিনি কিন্তু ভোটের প্রচারেও গিয়ে হিন্দুদেরকে আশ্বস্ত করেছিলেন। আরেকটা মুক্তিযুদ্ধ হবে দেশে, তিনি এটি বলেছিলেন। এখনো 1 লক্ষ মুক্তিযোদ্ধা জীবিত আছে, ওরা তো একজন মুক্তিযোদ্ধার পায়ের জুতোর সমান না, এটা তো একদম সত্য। এই এক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ধারে কাছে সারা বাংলাদেশের রাজাকাররা মিলেও তার যে বলিষ্ঠতা, তার যে বক্তব্য, অপরদিকে জামাতের চুম্মা আমির মঞ্চে ফিট হয়ে যায়, শীতল পাটিতে শুয়ে পড়ে, তাদের কোনো বক্তব্য নাই, তাদের কোনো মৌলিক কাজ নাই, তাদের কোনো অর্জন নাই, কারণ তারা রাজাকার এবং রাজাকারের বাচ্চা। তো এখানে আওয়ামী লীগের রাজাকারের বাচ্চারা যারা আছে তাদেরকে আপনারা ভুলে যাবেন। এই দেখেন, এই বীর মুক্তিযোদ্ধারে যেটা এনসিপির রাজাকাররা করতে পারে নাই, তারে ফজু পাগলা পর্যন্ত বলেছে, কিন্তু আওয়ামী রাজাকারের বাচ্চারা দেখেন কি করেছে। এই লাইভ শোতে আমি ওই স্লটটা পাই নাই, দেখেন। বাংলা কইয়া আমি আর দামি, আপনার বালের ক্ষমতাও নেই কিশোরগঞ্জে, আপনার বালের ক্ষমতা। আমার মনে হয় আমরা একটু এই মুক্তিযোদ্ধাকে বলেছে কিশোরগঞ্জে তার বালের ক্ষমতা নেই, ক্ষমতা দেখাই দিচ্ছে না ভাইয়া। না পিয়াল ভাই, আমি আপনার কাছে ফিরবো, তো কথা বলতে পারবো না ভাইয়া। আমরা একটু দেখেন তার এই অসভ্য অভদ্রকে কি উত্তর দিচ্ছে। জয় বঙ্গবন্ধু বিশ্বাসী। আচ্ছা ঠিক আছে, আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিশ্বাসী থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওইটা আমার কথাটা শুনেন আপনি। এই জয় বাংলা কইয়া তো 14 সনে ইলেকশনে 153টা সিট আপনারা নিয়ে গেছেন বিনা ভোটে। এরপরে জয় বাংলা কইয়া দিনের ভোট রাত্রে করছেন আপনারা, নিশিরাইতে ভোট করছেন 18 সনে সারা বাংলায়। এরপরে জয় বাংলা কইয়া আমি আর দামি, আপনার বালের ক্ষমতাও নেই কিশোরগঞ্জে, আপনার বালের ক্ষমতা। আমার মনে হয় সাইফুল আমিন ভাই, এটা আমি না দেখাতে পারলে আমার অপরাধ বোধ কাজ করছিল। একজন বীর মুক্তিযোদ্ধাকে এই ভাষায়, এই কদর্য ভাষায় আক্রমণ করেছিল এই আওয়ামী রাজাকারের বাচ্চারা। তো এখন কিশোরগঞ্জে তার ক্ষমতা আছে কিনা, মুক্তিযোদ্ধার ঝান্ডা যদি কেউ ওড়ায়, এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যে ভূমিকা রেখেছেন, আমি তার প্রতি স্যালুট। এবং যারা রাজাকারের বাচ্চারা রয়েছে এখনো ভালো হয়, রাজাকারের বাচ্চাদের সেই সুযোগ আছে, কিন্তু তাদের যারা বাপ দাদারা আছে তাদেরকে এই বাংলাদেশে নাকে খত দিয়ে মুক্তিযোদ্ধা পরিবার ভিকটিমদের কাছে ক্ষমা চেয়ে লিখিত। না, এইখানে রাজাকারের বাচ্চাদেরও ক্ষমা নাই। আপনি একমাত্র বাংলাদেশের সমাধান 54 বছর পরও মানে এখনো সুযোগ আছে। সোজা সাপটা কথা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল তাদেরকে বাংলাদেশের সকল স্ট্যাটাস তাদেরকে কেড়ে নিতে হবে, সকল পদবি তাদের কেড়ে, যে পদবি অর্জন করছে সব কেড়ে নিতে হবে এবং তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানা দিতে হবে। তাদের নাতিপুতি 3টা জেনারেশন বা 4টা জেনারেশন পর্যন্ত এদেরকে কোনো ক্লাসে আনা যাবে না, এরা কোনো মেন স্ট্রিম জব পারে না, এদেরকে পারিবারিকভাবে ইয়ে করতে হবে, কিনা যে বর্জন করতে হবে, এদেরকে পাড়ার নেড়ি কুত্তার মতো করে তাদেরকে ব্যবহার করতে হবে। পাড়ার নেড়ি কুত্তার সাথে যে ছাল নেওয়ালা কুত্তার সাথে যে ব্যবহার করা হয়, ওদেরকে ছাল নেওয়ালা কুত্তা বানাতে হবে। অনলি বাংলাদেশে এটা সমাধান আছে। এদের ব্যাপারে কোনো ইনক্লুসিভ কোনো কথার ব্যাপার নাই, এদের কোনো মাপ নাই, রাজাকারের মাপ নাই। কারণ রাজাকারের বাচ্চাগুলো তো কয়জন রাজাকারের বাচ্চা চেঞ্জ হয়েছে, কয়জন যারা চেঞ্জ হয়েছে তাদেরকে আপনি আপগ্রেড করেন, কিন্তু যারা চেঞ্জ হয় না, আমি বিশ্বাস করি না কোনো রাজাকার চেঞ্জ হয়েছে, কোনো রাজাকারের বাচ্চা চেঞ্জ হয়েছে, রাজাকারের নাতি চেঞ্জ হয়েছে, কেউ চেঞ্জ হয় না। দে অল মেনটেইন দেয়ার ব্লাড লাইন। আর এরা এই সুযোগে কি করেছে, এই 4-5টা জেনারেশন ধরে আওয়ামী লীগের
তত্ত্বাবধানে, বিএনপির তত্ত্বাবধানে এরা কিন্তু সামাজিক বিস্তৃতি লাভ করেছে, এরা পরিবারে পরিবারে সম্পর্ক করেছে। আপনি আশ্চর্য হবেন যে আওয়ামী লীগের নেতার পরিবারে জামাতের পরিবার, তো এখানে তো মিশ্রণ ঘটেছে। ওরা তো ওদের আদর্শ নিয়ে আওয়ামী পরিবারে ঢুকছে, ওদের আদর্শ নিয়ে বিএনপির পরিবারে ঢুকছে। এই অ্যামালগামেশন বন্ধ রাখতে হবে। যদি এটা পারা যায়, অ্যাটলিস্ট রাজাকারদের থেকে 3-4টা জেনারেশন 5টা জেনারেশন পর্যন্ত এদেরকে একদম ক্লাসলেস, নো ক্লাস, তারা কোনো সরকারি চাকরি করবে না, তারা একদম কাজ করে খাবে, কাজ করে খায় যদি উঠে আসতে পারে। আরেকটা হলো, এবার যারা এই ইয়াতে এই আন্দোলনের নামে যারা আন্দোলন করেছে, এদের যদি কোনো তালিকা করা যায়, যে যারা করছে, ভিডিও অনেক পাওয়া যাবে, এদেরকে এই তালিকাগুলো করো, এদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেবে। এরা সরকারি কোনো চাকরি পাবে না, এদেরকে কোনো ধরনের সরকারি সুবিধা দেওয়া যাবে না, এরা নিজেরা করে খাবে। কেমনে করে খাবে তাদের ব্যাপার, এদের সাথে কেউ সামাজিক সম্পর্ক করবে না। সামাজিকভাবে এদেরকে, আপনার পাশের বাড়ি যদি হয়, তারা একেবারে সিল লাগাই দেন যে এই বাড়ির সাথে কেউ সম্পর্ক রাখবে না। পাশের ফ্ল্যাট হলো, ওই ফ্ল্যাটের মধ্যে সিল মেরে দাও যে এই ফ্ল্যাটের সাথে কেউ সম্পর্ক রাখবে না। এরকম সম্পর্ক যদি না করতে পারে বাঙালি, এইটাই শেষ সুযোগ, আমি বলে দিলাম, এটা শেষ সুযোগ। না হলে এটা আমাদেরকে খেয়ে ফেলার চেষ্টা করবে। বারবার ওরা কিন্তু আগ্রাসী শক্তি নিয়ে আসে, বারবার কুমিরের মতো নিয়ে আসে, বারবার হাঙ্গরের মতো করে ওরা আসে, এসে আমাদের খাওয়ার চেষ্টা করে, হয়তো কোনোভাবে আমরা রেহাই পেয়ে যাই। কিন্তু এদেরকে এখন কাউকে তো মারা যাবে না, আমি মৃত্যুর বিরুদ্ধে, কিন্তু তাকে শাস্তি দিতে হবে, তার শাস্তি সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হোক। জি, দারুণ প্রস্তাব। আমরা এবার আরেক এই যে দীপ্তি রাজাকারের বাচ্চাকে দেখলাম, আরেকটা এই যে নাম মোনামি নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। এই নারীর জামাতি কাজ, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু যে ইলেকশন সো কল্ড, এইটাতে যে টেম্পারিং, এবং এই মহিলা নিজের দায়িত্বে করেছে। আমি বুঝি না এরা বিশ্ববিদ্যালয়ে চাকরি কিভাবে করে। বাংলা তো লিখতে পারে না, শাড়ির রসৌকার দীর্ঘকারে ভুল করে, ইংরেজি লিখেছে। দেখেন, আপনি খুব ভালো করে দেখেন, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাকি শিক্ষক। দেখেন, এই যে ইন লাস্ট 13th, এই যে 13th হবে, এইটা সে জানে না। মানে ইংরেজি এখানে 5 লাইন লিখেছে, 10টা ভুল আপনি মিনিমাম পাবেন। আমার চোখে যেগুলো পড়েছে, তিনি বুঝাইলেন যে আচ্ছা আমি কিন্তু অতটা না, মানে পুরো এই জিনিসটাতে, হ্যাঁ এটা আমি করছি, ওকে আমি তো রাজাকারের অ্যালায়েন্স এগুলো বলতেছো, আমি তো ওইটা না। দেখেন এইখানে আবার সে বুঝাইতে চাইছে যে ইসলাম তার ভাষ্য অনুযায়ী যে নারীদেরকে অবদমিত করে রাখে। সে বলছে আই এম নট অ্যান ইসলামোফোবিক অ্যান্ড আই ডু নট প্রেসক্রাইব টু দ্য আইডিয়া অফ ইসলাম বিং অ্যান্টি ওয়েমেন। এইখানেও আবার ভুল। দেখেন এইখানে সে আই এম নট ইসলামোফোবিক হবে, এই অ্যান বসাইছে। তো এগুলো কেন বসাইছে, কোথায় এরা ইংরেজি শিখছে আমি আসলেই জানি না। এবং প্রেসক্রাইব, এটা এখানে কেমনে হয়? তো এরকম আবার এখানে এসে একটা ভুল করছে, দেয়ার ইজ কই গেল এগুলো, মানে জীবনের পাতায় পাতায় ভুল, শুধু ভুল, ফুটানি মারতে আসে। এবং এই রাজাকারের বাচ্চা, এর একটু চিনা রাখেন, মানে নিজে বিকিনি পরে ঘোরে, কিন্তু শেপ চায় অন্য নারীরা তার সেই সব ছবি আর না দেখাই, তারা যেন বস্তাবন্দি হয়ে থাকে। এই রাজাকারের বাচ্চা দেখেন, তার খুব আরাম, এই সাদিক কায় মাহা কি পিরিত, মানে এগুলা না বলি, সে নারী না হলে আমি একটু সমালোচনাটা বেশি করতে পারতাম। দেখেন এখানে কনগ্রেচুলেশনস জানাইছে তারেক রহমান রে। দেখেন এই একই নারী, কিন্তু এই রাজাকারের বাচ্চাদের বুঝবেন কেমনে, এরা হচ্ছে যে মুখ এবং মুখোশ, এদের আগা মাথা ঠিক নাই। দেখেন এই 2 দিন আগে কিন্তু দেখেন সে আবার বলছে যে এই তারেক রহমান কিন্তু মার্ডারার বলছে। দেখেন নেভার ভোট ফর মার্ডারার, দেখেন 2 দিন আগে। দেখেন এইখানে সেও কিন্তু তারে মার্ডারার বলছে, তারেক রহমানের। দেখেন একই নারী একই লোক, এই 2 মুখ। এটা হচ্ছে জামাত ইসলামী। তো সাইফুল ভাই, এই নারীর ব্যাপারে কিছু বলবেন? এই নারীগুলোর ব্যাপারে আমি কথা বলে আমার মুখটাকে অপবিত্র করতে চাই না। আমি আমার মুখটা অপবিত্র। ঠিক আছে, আমরা আপনাকে আর আচ্ছা, ইউনূস সাহেব কি এখন পালাবেন? অনেকেই প্রশ্ন করছেন হা বা না ভোট নিয়ে। হা না আর কি হবে, এটা যদি একটু বলতেন। মানে এটা একটা প্রতীকী ছবি। 501 মামুনুল হকও হেরেছে, এবং ইউনূস মানে ওয়াকার কাকে ডেকেছিল, আমিরে জামায়াত মামুনুল হক যত নারী বিদ্বেষী, নারীদেরকে বেশ্যা বলে, এবং সেই ওয়াকার আবার বিয়ে করেছে নাকি শেখ পরিবারে, শেখ হাসিনা আবার কাজিন। ও বাপরে, যাই হোক, হ্যাঁ ওইটাই তো আর কি আর বলি। তো এখন কি পিনাকি প্যারিস থেকে শপথ পড়াবে আমিরকে কিনা, সেটা তো আপনাদের কাছে অবধারিত। ফেসবুকে হয়তো তাদের এই শপথ বাক্য চললেও চলতে পারে।
আপনারা অনেক বেশি মিম বানাবেন। আমাদের দর্শক শ্রোতারা অনেক স্মার্ট হয়েছেন, তারা মিম বানাচ্ছেন, এগুলো আপলোড করবেন। আমরা সেই মিমগুলো থেকে, এই ছবি ক্যারিকেচার থেকে অনেক কিছু পাই। তো যেটা ইন্টারেস্টিং এইবার, এই পার্টটা খুবই ইন্টারেস্টিং। সাইফুল আলম ভাই খেয়াল করেন, এই সবুজ হচ্ছে জামাতি রাজাকারদের ভোট পেয়েছে এবং লাল হচ্ছে বিএনপি। পাহাড়ি আদিবাসীরা দেখিয়ে দিয়েছেন, পাহাড়ি আদিবাসীদের দিকে তাকান, এখানে জামাতকে কোনো ছাড় দেওয়া হয় নাই। ওই যে লোহাগাড়া, সাতকান্না, এটারা কেনা দিয়ে আর কি, তো অথবা পিঠে চুরি করে নিতে পারছে। পাহাড়ি আদিবাসীরা দেয় নাই, সিলেটিরা দেয় নাই, রাজাকারদের ঠাঁই নাই। পেয়েছে কোথায়? এটা খুব অ্যালার্মিং চিত্রটা যদি দেখেন। এই যে খুলনা, এই রংপুর, এই যে সেভেন সিস্টার্স নিয়ে তাদের যেখানে মাতামাতি, বাংলাদেশটাকে কোন দিকে নিয়ে যাবে সাইফুল আমিন ভাই? মানে এই দেখেন, যেখানে রিস্কি এরিয়া, যেখানে বর্ডার, এই জায়গাগুলো। আবার দেখেন এই যে চিটাগংয়ের এই জায়গাটা দেখেন, চিকেন স্নেক নিয়ে ভাবে, কিন্তু এই যে দেখেন কুমিল্লা, এই যে ত্রিপুরার এই জায়গাটা, যেখানে যেখানে বাংলাদেশ ভাগ হয়ে যেতে পারে, বাংলাদেশ আর টুকরো হয়ে যেতে পারে, সেখানে সেখানে কিন্তু জামায়াত, তারা কিন্তু সীমান্তে আছে। তারা দেখেন সীমান্ত এলাকাগুলোতেই তারা রয়েছে। তারা হামলা করবে কিনা ভারতের উপরে, এবং ভারত সেটা অবশ্যই পাল্টায়। রংপুরের কথা আর কি বলবো, নির্লজ্জ রংপুরের মানুষদের উচিত আসলে, আমি জানি না এই যে ভোটটা জামাতকে দিলেন, এই টুকরা যদি আলাদা হয় তাহলে বুঝবেন ভারত কত নম্বর বাপ। এই যে ভারত বিদ্বেষ দেখান, ভারতের মতো প্রতিবেশী ছিল বলে এতদিন পর্যন্ত আপনি স্টেবল আছেন। এবং অবশেষে আমি মির্জা ফখরুলের একটা জিনিস দেখাতেও চাই। আপনি এই যে ম্যাপ নিয়ে কিছু বলবেন সাইফুল আলম ভাই, এটার তাৎপর্য, শানে নজরুল। এটা আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের বর্ডার অঞ্চল, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের পাশের বর্ডার, যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি সাহায্য করেছিল, সেই পশ্চিমবঙ্গের পাশের বর্ডারটাই আমাদের খুবই, কি কারণে যেন, এটা কিন্তু আমার সাংবাদিকতা জীবনে দেখা প্রথম থেকে, এই খুলনা সাতক্ষীরার এই পুরা এই বেল্টটা, অথবা রংপুরেরটা আমি আশ্চর্য হয়েছি। ভেরি সিম্পল, আমি খুবই আশ্চর্য হয়েছি। রাজশাহী থেকে শুরু করে, চাপাই থেকে শুরু করে পুরা নিচের দিকে এই অঞ্চলটা, কলকাতার পার্টটা, যেটা ইয়ে করে, হ্যাঁ, এই পার্টটা দুঃখজনকভাবে এরা হলো কি বলে, রাজাকার। এর বেশিরভাগই তারা কিন্তু মুসলিম লীগের ছিল, কি বলে, জামাতে ইসলামী ছিল। এদের হওয়ার একটা ঐতিহাসিক কারণ আছে। এদের ঐতিহাসিক কারণটা আমি বলি। ঐতিহাসিক কারণটা হলো, পশ্চিমবঙ্গের অপর পারে এই অঞ্চলগুলিতে কারা এসছে। ঢাকা শহরে আপনি ধরেন, যখন দেশ বিভাগের পরে যে বাঙালিরা, যে মুসলিম বাঙালিরা বাংলাদেশে আসছে, তাদের মধ্যে অভিজাত শ্রেণী আসছে কিন্তু ঢাকায়। আর বাকিরা কোথায় গেছে? যারা অভিজাত শ্রেণী না, তারা যারা পাশে, এই সাতক্ষীরার পাশে যে এলাকাগুলো, বা এই চাপাইয়ের পাশে যে এলাকাগুলো, বা রাজশাহীর পাশে যে এলাকাগুলো, এগুলোতে আসছে কারা? এগুলো আসছে ওই পারের মানুষ। খেয়াল করে দেখেন, কিন্তু মালদা টলদা এই সব এলাকা দিয়ে কিন্তু ওই পারের মানুষ আসছে। ওই পারের মানুষ এটা স্বাভাবিকভাবে, যখন দেশ ভাগ হয়, প্রত্যেকটা মানুষ আশাহত হয়, কষ্ট পায়, যে যখন তার বাস্তুচ্যুত হইতে হয়েছে। সেম কিন্তু আপনি যদি যান এই ওয়েস্ট বেঙ্গলের থেকে, এই পুরা পার্টটাতে এরা বাংলাদেশ এই বিরোধী, কারণ এরা সব এই পারের, এই অঞ্চলে যারা হিন্দুরা বসবাস করতে, এদের সাথে জমি এক্সচেঞ্জ করে এই পারে আসছে, এরাও সেম কিন্তু বাংলাদেশ বিরোধী। এরা যেরকমের। সো এটা হলো যে মাইগ্রেশনের সময় যেভাবে যে অত্যাচারিত হয়েছে, সেটা কিন্তু আমি বলি না জেনারেশন পর ভুলতে পারে না। তো রাজাগিরিরা এটা ভুলতে পারে না, তার জেনারেশন পর জেনারেশন থাকবে। এবং এই অঞ্চল কিন্তু জেনারেশনের পর জেনারেশন কিন্তু এরকম, কারণ এই মাইগ্রেশনটা এখানে হয়েছে, বেশিরভাগ মাইগ্রেশন। আপনি কিন্তু মাইগ্রেশন কিন্তু যা চিটাগাং হয় নাই, মাইগ্রেশন কিন্তু যা বরিশালে হয় না, মাইগ্রেশন পটুয়াখালীতে হয় না, মাইগ্রেশন নোয়াখালীতে হয় না, বরং নোয়াখালী থেকে চলে গেছে। ঠিক আছে? সো যারা গেছে তারা কিন্তু এই পার্টে আসছে, ব্রাহ্মণবাড়িয়ার পার্ট, কুমিল্লার সাইডের পার্ট, এই পার্টগুলো। এরা প্রচণ্ড রকমের ভারত বিরোধী এবং প্রচণ্ড রকমের জামাত, মানে মৌলবাদী মনোভাবশূন্য। কারণ তারা মনে করে বাংলাদেশ যারা স্বাধীন করছে বা বাংলাদেশ যারা বানাইছে, তারা তাদের যথেষ্ট করে না, মানে কেয়ার করে না। এটা তারা সবসময় বঞ্চিত মনে করে। কারণ আসলে তো উদ্বাস্তু সবসময় কিন্তু বঞ্চিত মনে করে, সব উদ্বাস্তুই মনে করে আমি বঞ্চিত। এটা সব স্বাভাবিকভাবে, আর সেই স্বাভাবিকতা থেকে তারা কিন্তু তাদের অবস্থান এখনও পাল্টেনি। এটা হলো বেসিক্যালি আমাদের বলতে পারেন যে সেই 1947-এর যে মুভমেন্টটা হয়েছে, যে দেশভাগের মধ্য দিয়ে যে মাইগ্রেশনটা হয়েছে, সে মাইগ্রেশনের ফলশ্রুতি এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। জি।
কিছু কমেন্ট এসছে যে সীমান্তে জামাত জিতেছে কারণ আর্মির ইঞ্জিনিয়ারিং বিশ্বস্ত সূত্রে জানা। আচ্ছা দেখি আমরা সেটা সময়ের সাথে দেখব। তারপরে একজন কমেন্ট করেছেন যে আসাদ নূর মনে হয় ভুলে যান যে উনি মডারেটর। না ভাই, আমি ভুলি না, আমরা মুক্তিযুদ্ধের উত্তরসূরি মনে করি নিজেদেরকে। এবং সাইফুল রহমান ভাইকে শোয়ের শুরুতেই বলেছে সাইফুল রহমান ভাই আজকে অনেকগুলো প্রসঙ্গ, হয়তো একটু দেরি হতে পারে, সময়টা একটু বেশি লাগবে আজকে আমাদের। এবং আমরা আমাদের মুরব্বীদেরকে দিয়ে বা আমাদের অগ্রজদেরকে দিয়ে সব কথা বলাই না, যেগুলো আমার বয়সে মানায়। আমি আজকে এখানে কয়েকটা শব্দ ব্যবহার করেছি যেটা সাইফুল রহমান ভাই নিজে কখনোই তার মুখ থেকে বলবেন না। তো এটা এক ধরনের ভদ্রতা ধরে নিন। এবং অনেকে সাজেশন দিতে আসে, তো সেই সাজেশনগুলো দেওয়া বন্ধ করবেন। এটা বাঙালির একটা খুব বদ অভ্যাস যে কিছু হইলেই মানুষকে সাজেশন দেওয়া। আমি জানি আমি মডারেটর, এবং এটা কীভাবে মডারেট করতে হয় সেটা আশা করি আমি জানি, এবং সেটা ভদ্রতার সাথে আর কি। যাই হোক, আপনার দর্শক আপনি কমেন্ট করেছেন, আপনার কমেন্ট আপনার অধিকার, আপনি করেছেন, ঠিক আছে। আমরা এবার আরেকটা জিনিস একটু আন্তর্জাতিক পর্যায়ে যেতে চাই সাইফুল আমিন ভাই। আমি একটা স্লাইড দেখাই, এবং স্লাইডটা কোথায়, আচ্ছা একটু আনতে আমার একটু দেরি হচ্ছে সাইফুল আমিন ভাই। আমরা মোটামুটি র্যাপ আপ করে ফেলেছি, অল্প একটু বাকি আছে। এই জায়গাটা যদি আমি একটু খেয়াল করি, সেই মাইকেল মধুসূদনের মতো যে অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, তো জামাত একটি উগ্রবাদী দল, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তিনি বলেছেন যে আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতের, সেটা আওয়ামী লীগের কারণে, তাদের দমন পীড়নমূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদের ইনিশিয়েট করতে না দেওয়া, এর কারণে এমন হয়েছে। প্রথম যে কথাটি বলেছেন জামাত একটি উগ্রবাদী দল, তাহলে উগ্রবাদী দলের সাথে টাই আপ করছো কোন? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, মাফ করে দিলাম। পরের যে কথাগুলো, এটা নিয়ে আপনার কি কোনো মন্তব্য আছে সাইফুল রহমান ভাই? তিনি কিন্তু কিছু কথা বলেছেন, আমার তো মনে হয় অনেকগুলো সত্যি কথাই বলেছেন। সত্যি, ইয়েস, যে ওইটাই সত্যি কথাই বলেছেন, যে আওয়ামী লীগ তাদেরকে বেশি গুরুত্ব দিয়েছে। আওয়ামী লীগ তাদেরকে সিস্টেমেটিক্যালি মাইনাস করা উচিত ছিল, তাদের নিষিদ্ধ করার পরিবর্তে। যেটা আমি বলছি, আমি সবসময় এটা, আপনি রিকনসিলিয়েশনের যদি চান, রিকনসিলিয়েশন চাইলে আপনাকে যে লোকগুলো রিকনসাইল্ড হতে চায় তাদেরও মনোভাবটা জানতে হবে। সে যদি শত্রু মনোভাবাপন্ন হয়ে থাকবে এই সিদ্ধান্ত নেয় এবং রিকনসাইল্ড হতে চায়, তাহলে তো তার সাথে আমার রিকনসিলিয়েশনের প্রয়োজন নেই। আওয়ামী লীগ জামাত সহ ধর্মীয় মৌলবাদীদেরকে প্রশ্রয় দিয়েছে, মনে করছে এরা এদেরকে সমাজে মিশাতে পারবে। এটা কিন্তু আওয়ামী লীগের জেনুইন একটা ইয়ে ছিল, চেষ্টা ছিল যে এদেরকে, ওই যে অনেকে বলে যে জামাতকেও কোলে নেওয়া, মুসলিম লীগারদের কোলে নেওয়া। আসলে সেই চেষ্টাটা যেটা বলা, আমরা অনেক সময় সমালোচনা করি, আমি অবশ্যই করি, যে 460টা বা কতগুলি মডেল করে আপনি কাকে নিয়োগ দিচ্ছেন, বা আপনি কওমিদেরকে লেখাপড়া করার সুযোগ দিয়ে মানে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিয়ে আপনি কি পাইলেন এগুলো। তো এটা ওনারা ওনাদের ওই নীতিটাকে মনে করছিল ঠিক। আমি সেটাকে নিয়ে কোনো ইয়ে করি না, কিন্তু আমি মনে করি যে ওই নীতিটা ঠিক ছিল না। এবং মির্জা ফখরুল এই কথাটাই বলছেন যে এদেরকে দমন পীড়ন যেটা শব্দটা না করে এদেরকে করা হচ্ছিল নিয়ন্ত্রণ। এদেরকে করা হচ্ছিল যত পারে আমি এর স্কুইজ করে এর থেকে রস বাইর করবো, রস বাইরকে আমি শুকনা রাখবো, যাতে আমার সাথে কখনো নাদোষ নুদোষ হয়ে আমার সাথে না করে। কিন্তু আমি তাকে নাদোষ নুদোষ হওয়ার সুযোগ দিচ্ছি। আওয়ামী লীগ যেটা করেছে, তাদেরকে মনে করছে নাদোষ নুদোষ হওয়ার সুযোগ দিলে এরা মনে করবে যে আমরা ভালো, আমাদের সাথে তারা মিশে যাবে। তারা মিশবে না কখনো। এই কথাটাই আওয়ামী লীগ বুঝতে পারে না, যে জামাত কখনোই বাংলাদেশ স্বীকার করবে না। এই কথাটা আওয়ামী লীগ বুঝতে পারে না, যে ধর্মীয় মৌলবাদী যারা আছে এরা কখনই শরিয়া শাসনের বাইরে যাবে না। শেখ হাসিনা মনে করছেন ওরা শরিয়া যাবে না। ওনাকে কৌমি মা বলেছেন, কৌমি জননী বলেছেন। উনি মনে করছেন যে তারা কি মিশেছে? মেশে নাই। তারা ঠিকই তাদের যখনই সুযোগ আসছে সঙ্গে সঙ্গে তাদের চেহারা আগের মতো করে সে সাপের ফনা দিয়ে মারতে আসছে। মাঝখানে কি হলো, তারা আগে ছিল শুকনা, এরপর তরতাজা হইলো 17 বছরে। তরতাজা হয়ে কি হলো, আপনি যখন বুঝলেন যে না এইটা তো তরতাজা হয়ে গেছে, এটা তো সাংঘাতিক আমাকে ক্ষতি করছে, তখন আপনি নিষিদ্ধ করলেন। কিন্তু সেই নিষিদ্ধ করার পর আপনি ক্ষমতায় থাকতে পারেন না। ক্ষমতায় যদি থাকতো তাহলে কিন্তু এরা এই নিষিদ্ধটাই কিন্তু কাজে লাগতো হয়তো কিছুটা। কিন্তু যেটা উচিত, সমাজের সর্বস্তরে এই জামাতিদের, এই রাজাকারদেরকে একেবারে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দাও। ব্যাস শেষ ভাই, তোর রাজনীতি কর, কেমনে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে রাজনীতি করবে? কি করবি তুই? যে ইউনিয়ন পরিষদে আগে কর, তোর দাদা জ্যাঠা মিলে ইউনিয়ন পরিষদে 10 বছর কর, তারপর যদি বাইরে আসতে পারো তারপর দেখবো না। এরকম করতে করতে জেনারেশন টু জেনারেশন পিউরিফিকেশনের ভিতর দিয়ে আনতে হবে। এদের ব্লাড পুরাটাই সাক করে ফেলা দিতে হবে, নতুন ব্লাড ঢুকাইতে হবে এদেরকে। তাদের যে ব্লাড আছে সেখানে যদি আপনি ব্লাড দিতে থাকেন তখন কাজ হবে না। তো ওই ব্লাড তো ওটার সাথে মিশে, বেশি ব্লাডের সাথে কম ব্লাড মিশে তো পুরোটাই আরো বেশি
বিষাক্ত হচ্ছে, মোটা তাজা হইতেছে আরো। তো মোটা তাজা করতে হবে, পারা যাবে না, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যেটা মির্জা ফখরুল কিন্তু একটা জায়গায় ঠিক বলছেন, কিন্তু ওনারা কি করেছেন, ওনাদের যে সরি ওনারা কি করেছেন, ওনারা এক বড় কথা বলতে পারেন, কথাটা ঠিক, কিন্তু ওনারা তো সেম কাজটাই করেছেন। ওনারাই তো এদেরকে পুষে এদেরকে মন্ত্রিসভা পর্যন্ত নিয়ে গেছেন, এদেরকে বাংলাদেশের ফ্ল্যাগ দিয়েছে। তাদের সময়ের দুর্নীতির জন্য এরা দায়িত্ব নিছে, খেয়াল করে দেখেন, নেয় নাই। কিন্তু ওনারা চিনতে পারে নাই, ওনারা তারপর তাদের সাথে সম্পর্ক রাখছে। এখন ওনারা বুঝতে পারছে যে চিনতে পারে। যাই হোক, ওনাদের যদি শেষেও বোধোদয় হয় এবং এটা যদি সত্যি অন্তরের কথা হয়, এর সত্যি অন্তরের কথা হয়, তাহলে দেখা যাবে। আমার মনে হয় না এটা অন্তরের কথা, কারণ মির্জা ফখরুল ইসলামের বয়স শেষ হয়ে গেছে, উনি বলছেন ওনার জীবনের রাজনীতি শেষ। এখন এসে উনি অনেক ভালো ভালো কথা বলবেন, কিন্তু তারেক রহমানের রাজনীতি শুরু। কিন্তু সে কোথায় কখন কার সাথে কম্প্রোমাইজ করবে এটা কিন্তু মির্জা ফখরুল ডিসাইড করতে পারবে না। এবং তারেক রহমানের মস্তিষ্ক মির্জা ফখরুল চেঞ্জ করতে পারে না। তারেক রহমানের মস্তিষ্ক সে, যে লোকটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কত মানুষ মারা গেছে এইটা নিয়ে বিতর্ক করে, একজন 1 নম্বর নেতা কোনোদিন রাষ্ট্রের প্রতিষ্ঠিত ইতিহাস নিয়ে কথা বলে? কোনোদিন বলবে না। কিন্তু তারেক রহমান তো তাই বলে। আপনি আমাদের কয়জন নিহত হয়েছে সেটা নিয়ে কথা বলে। আপনার এই জায়গাগুলি তো আপনি তারেক রহমানকে, মির্জা ফখরুলের কথা আমরা উচ্ছ্বসিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ মির্জা ফখরুল ডিসিশন মেক করেন না এখন আর। উনি হয়তো একটা কথা বলেন, এটা প্রতিভাবে ভালো লাগলো অনেক করে, এবং কথার মধ্যে সত্যতা আছে আওয়ামী লীগ নিয়ে, কিন্তু বাকিটা তো ওনারা নিজেরাও এটাকে প্রতিপালন করেছেন এবং এটা করবেন। এটা চিন্তা করেন না, মির্জা ফখরুল কিছুই চেঞ্জ করতে পারবে না। রাইট, একদমই ঠিক বলছেন সাইফুল আলম ভাই। একদম আমরা শেষ পর্যায়ে কিছু কমেন্ট একদম শেষের দিকে পড়বো, তার আগে আমি দর্শকদের একটু জানাই। আচ্ছা, একটা প্রশ্ন অনেকেই করেন, এই যে ব্লু সামথিং, তো তিনি 1 2 3 সামথিং, তিনি একটি কমেন্ট বারবার করেছিলেন, তাকে আমি ব্যান করেছি। আমি সবার জন্য প্রযোজ্য, একই কমেন্ট যদি আপনি 2বারের বেশি করেন আপনাকে ব্যান করা হবে। এটা আমাদের অন্য দর্শকরা যে কমেন্ট করেন এটা স্বার্থে, আপনি এখানে স্প্যাম করতে আসছেন, মানে একের পর এক কমেন্ট করা স্প্যামিং। এর কখনো এটা মিন করেন যে আপনি বারবার কমেন্ট করে যাবেন তা আপনার কমেন্ট পড়া হবে, ব্যাপারটা এরকম না। আপনারা নিয়ম ভঙ্গ করলে আপনাকে ব্যান করা হবে, কিছু করার নেই, স্বার্থে, কারণ আমাদের কমেন্ট পড়তে হয়। যারা কমেন্ট করেন, প্রত্যেকটা মানুষ কমেন্ট করেন তার আশায়, তো এটা পড়া দায়িত্ব। তো চিন্ময় কৃষ্ণ কি ছাড়া পাবেন কিনা সাইফুল আলম ভাই? এই যে চিন্ময় কৃষ্ণকে আটকে রাখা হয়েছে, সেটা তো আপনি জানেন যে এটা একটা সম্পূর্ণ হচ্ছে যে হিন্দু বিদ্বেষ এবং রাজনৈতিক কারণে তাদের ধারণা ছিল চিন্ময় কৃষ্ণ প্রভু হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নিয়ে তিনি সভা সমাবেশ করছেন এবং তার ডাকে অনেক মানুষ আসছে। তো তারা আতঙ্কিত বোধ করেছে, হিন্দু নিধনযজ্ঞ তাদের থেমে যাচ্ছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য, তাই তাকে জেলে বিনা অপরাধে আটকে রাখলো এতদিন। তিনি কি ছাড়া পেতে পারেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে? তারেক রহমানের হাতে আর কোনো কার্ড আছে বলে মনে হয় না। যদি ভারতের সাথে একটা ভারত যেই নরেন্দ্র মোদী যে জেস্টার দেখিয়েছে, মানে এটা কিন্তু অসাধারণ জেস্টার বলতে পারেন। যে একজন তার অফিসিয়ালি এখন পর্যন্ত গ্যাজেট নোটিফিকেশন হওয়ার আগেই তিনি অভিনন্দন জানায় বসে আছেন, প্লাস টেলিফোন করে কথা বলছেন। দিস ইজ দ্য, আপনি মনে করছেন দ্য গ্রেটেস্ট জেস্টার ফর তারেক রহমান। অন্য পৃথিবীর ট্রাম্প যদি করে সেটা অন্য ব্যাপার হবে। তো যেহেতু জেস্টার দেখা রাখছেন, এখন যদি ভারতের সাথে কোনো কিছু শুরু করতে হয়, চিন্ময় প্রভু কিন্তু 1 নাম্বার বিষয় হবে। আমি বলে দিলাম, সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা 1 নাম্বার হবে। এই 1 নাম্বারের বাইরে ওনারা বাদ দিয়ে কিছু করতে হবে না। চিন্ময় প্রভু, তারেক রহমান ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে বা পরের দিনে হয়তো ওনাকে ছেড়ে দেওয়া হতে পারে। এটা না হলে ভারতের সাথে সম্পর্কের স্টার্টিংই হবে না, পরে তো এটা দারুণ, যে এটা একটা দারুণ উদ্যোগ হবে। আর চিন্ময় কৃষ্ণ প্রভু ধর্মজীবীদের আমি খুব একটা পছন্দ করি না, এরা ধান্দাবাজ, মানে করে আর কি, সবাই করে তা বলবো না, তো বেশিরভাগই তাই, 90%ই। তবে চিন্ময় প্রভু তিনি যেহেতু বিনা অপরাধে জেলে আছেন, কোনো সন্ত্রাসের ডাক দেন না। মামুনুল যদি সারা জীবন জেলে থাকে আমি তার মনে করবো যে ঠিকই আছে, কিন্তু এই মানুষগুলো নিরপরাধ। তো তাকে, এটা একটা স্বস্তির খবর। আরেকজন কমেন্ট করেছেন তারেক রহমানের প্রথম সফর ভারতে, এই বিষয়ে জানতে খুব আগ্রহী প্লিজ। এই কমেন্টটি নিয়ে আপনি আনন্দ ভৌমিক তিনি এই কমেন্টটি করেছেন। আমি এক্স্যাক্টলি, যেহেতু এখন পর্যন্ত মানে সরকারই গঠন করে নাই, সরকার গঠন করার আগ পর্যন্ত আপনি এই মুভগুলি বুঝতে পারবেন না। তবে ভারতের সাথে তো কি বলে সম্পর্ক, প্রথম কূটনৈতিক সম্পর্কটা ভালো করাই হলো প্রথম দায়িত্ব হবে বাংলাদেশের একমাত্র প্রতিবেশী যার সাথে বাংলাদেশের অর্থনৈতিক লেনদেন অনেক বেশি, প্লাস বাংলাদেশের মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অনেক নির্ভরতা, অনেক কিছু, এই অন্যান্য অনেক ব্যাপার আছে যেগুলোতে আমাদের নিরাপত্তা সংক্রান্ত অনেক বিষয় ভারতের উপর সাথে আমাদের সম্পর্কটা ভালো হওয়া উচিত। আমাদের সরকারটা
কখনোই আমাদের বিরোধপূর্ণ কোনো রকম হওয়া উচিত না। অবশ্যই তার উচিত হবে এইটা প্রথমেই উদ্যোগ নেওয়া, কিন্তু নেবে কিনা, তারেক রহমান কতটা প্রস্তুত এই জিনিসটার জন্য মানে নরেন্দ্র মোদী তার চেষ্টা দেখাচ্ছেন, তারেক রহমান সে চেষ্টা দেখাবেন কিনা যে প্রথম ভিজিট উনি ইন্ডিয়াতে করবেন। প্রথম ভিজিট না করুক, দ্বিতীয় ভিজিট না করে, তৃতীয় ভিজিট না করে, চতুর্থ ভিজিট হলো ইন্ডিয়া তার ভিজিট করা উচিত, যাতে করে সম্পর্কের যেই তলানিতে এসে পৌঁছে সেই তলানির মধ্যে কিছু হইলেও বালি পড়ে, যেন পানিটা একটু উপরে উঠে। জি, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে, সাইফুল আলম ভাই, এখানে নরেন্দ্র মোদী 11 ঘন্টা আগে একটি পোস্ট করেছেন ফেসবুকে এবং সম্ভবত টুইটও করেছেন। তিনি লিখেছেন, আই কনভে মাই ওয়ার্ম কনগ্রাচুলেশনস টু মিস্টার তারেক রহমান ব্লা 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 ব্লা। শেষে মাঝখানে তিনি লিখেছেন, ইন্ডিয়া উইল কন্টিনিউ টু স্ট্যান্ড ইন সাপোর্ট অফ ডেমোক্রেটিক, প্রগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ Inclusive. বাংলাদেশ। এইটার মানে কি আওয়ামী লীগকে ফেরানো? ইনক্লুসিভ, এখানে ইনক্লুসিভ বলতে তিনি যেটা বুঝিয়েছেন, তারা যেটা বলেন প্রথম থেকে বলে আসছেন, তারা ওনারা কিন্তু কথা রাখছে। প্রথমত হলো মোদি কিন্তু কথা রেখেছে যে আমরা এই সরকারের সাথে, মানে অন্তর্বর্তী সরকারের সাথে না, আমরা নির্বাচিত সরকারের সাথে ইমিডিয়েটলি আমরা সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমরা কাজ করবে। তারা এটা কিন্তু জয়শঙ্কর বলেছে, সবাই এই ওদের ফরেন অফিস সবসময় করেছে। কিন্তু তারা আরেকটা জিনিস বলছে, সবসময় একই কথা বলে আসছে, সেটা ইনক্লুসিভ বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স, বাংলাদেশে ইনক্লুসিভ সবকিছু, মানে তারা ইনক্লুসিভ ব্যাপার, অন্তর্ভুক্তিমূলক এই অন্তর্ভুক্তিমূলক তারা হয়তো আওয়ামী লীগ শব্দটা বলে না, কিন্তু এটা আওয়ামী লীগই, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠীর সাপোর্টের দল, সেই দলটা, আর তার সাথে আছে ভারতের ঐতিহাসিক সম্পর্ক। ঐতিহাসিক সম্পর্কটা হলো বাংলাদেশের স্বাধীনতার সম্পর্ক, এবং ভারত ওই আমাদের স্বাধীনতা আন্দোলনের ওই সময়টাতে, ওই সময় 16 ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আমরা যেরকম বিজয় লাভ করেছি, সেরকম তাদের চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে একটা বিজয় লাভ করেছে। সো তাদের কিন্তু সেনাপ্রধান যিনি, তার কিন্তু বেশ কিছু জায়গাতে যিনি বসেন, সেখানে কিন্তু বাংলাদেশের সাথে এই নিয়াজির সাথে যে আত্মসমর্পণ দলিল আছে, মানিক শাহর সাথে নিয়াজির আত্মসমর্পণ, সেই ছবিটা কিন্তু তারা থাকে। সো ভারত বাংলাদেশকে তাদের সম্পর্কের একটা বিশাল মর্যাদায় দিয়ে রাখে। সেই মর্যাদার সাথে কিন্তু আওয়ামী লীগ সম্পর্কিত, কারণ ওইটার সাথে ওই সময়কার টোটাল মুভমেন্টটা ছিল। তখন বিএনপি ছিল না, ফ্যাক্ট, বিএনপি ছিল না। বিএনপি, আওয়ামী লীগের লোকেরাই তখন পরবর্তীতে বিএনপি করছে অনেকেই, তাই না? তো অনেক যাযাকার গেছে, অনেক মুসলিম গেছে, আওয়ামী লীগে তো গেছে। তো সেখানে যে ইয়েটা বলে আওয়ামী লীগের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে অ্যাভয়েড করে ভারতের সাথে আপনি ভালো সম্পর্ক করতে পারবেন না। আওয়ামী লীগের সাথে সম্পর্কটাকে, কারণ ভারত সবসময় চেষ্টা করবে আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে বাংলাদেশ যেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। এটা শেখ হাসিনা সহ, এবং আমার ধারণা তারা এটাই প্রেস করবেন। অনেক ধন্যবাদ। জি, একদম শেষ একটা প্রশ্ন সাইফুল আলম ভাই, শেষ প্রশ্নটা হচ্ছে যে হা আর না ভোটের কি হবে? এটা নিয়ে তো এত জল্পনা কল্পনা, এটা কি আসলেই কার্যকর হবে? শোন, হা এবং না ভোটের দুইটা একজনকে জিজ্ঞেস ইকো হচ্ছে। জি, আম সরি, এটা এখন আর হবে না। জি, হ্যাঁ এবং না ভোটের দুটো ফ্যাক্টর আছে। একটা হলো গণভোট যখন হয়, তখন গণভোটের যে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত যে ইয়েটা কি বলে পালনে পরবর্তী যে পার্লামেন্টের সদস্যরা, তারা বা পার্লামেন্টের যে সদস্যরা থাকেন, তারা সেটা প্রতিপালনে বাধ্য। কিন্তু কথা হচ্ছে, এই প্রতিপালনে বাধ্য হলেও এইটার কতগুলো ভিত্তি আছে, যে হ্যাঁ না ভোটটা কিসের উপরে হইল, সেটা কোথা থেকে আসলো। হা না ভোটটা হলো প্রথমত ওই ভিত্তিটা, আমি 3টা স্তর বলি। ভিত্তিটা হলো ত্রুটিপূর্ণ। প্রথম 4টা প্রশ্নের এক উত্তর, এটা পৃথিবীর কোনো কিছু, এটাকে ওয়ান অফ দ্য গুড কনস্টিটিউশন এক্সপার্ট শাহদিন মালিক বলছেন, এটা পৃথিবীর সেরা হাস্যকর গণভোট, কারণ এটা টোটালটাই ত্রুটিপূর্ণ। কারণ 4টা প্রশ্নের উত্তর কোনো মানুষ একটাতে উত্তর দিতে পারে না, বরং 4টা উত্তরের মধ্যে মানুষ একটাতে টিক চিহ্ন দিতে পারে, এমসিকিউর মতো এটা করতে পারে মানুষ। কিন্তু মানুষ তো এটা পারবে না, 4টার উত্তর কেমন মানুষ একটা দেবে? আপনি প্রশ্ন করলেন 4টা, আমাকে আপনি জিজ্ঞেস করলেন আপনার নাম সাইফুল আমিন, আবার বললেন আপনার নাম আপনার নাম অমুক, আপনার নাম তমুক, তখন আমি কোনটা নেব? বললেন 4টা, আমি এখানে অমুক আছে, এখানে অমুক আছে, ওখানে না, আমি তো একটা বেছে নেবো, আমি তো 4টা বেছে নিতে পারবো না। তাহলে এটা কি জুলাই জঙ্গিদের মুলা ঝুলাইলো ইউনুস?
না শান্তনা। ওগুলা ঝুলাই না, এটা টেকনিক্যাল কতগুলো এসেছে যে বিএনপি বা বিএনপির ইয়ে সভা যেটা গণপরিষদ যেটা, এটা ওর বাধ্য কিনা। এখানে বিএনপি অনেকগুলো কার্ড বিএনপির হাতের আছে, অনেকগুলো কার্ড। আমি যেটা 3টা কথা বললাম, প্রথম হলো এটা ত্রুটিপূর্ণ, এটা একটা কার্ড বিএনপির হাতে আছে, এই প্রুফ করা। কারণ এইটাকে তারা ইয়াতে নিয়ে কোর্টে নিয়ে যেতে, সুপ্রিম কোর্ট নিয়ে যেতে বলতে পারে যে আমরা এটার উপর রিভিউ চাই, যে তোমরা আমাকে একটা মতামত দাও, এটা কি, এটা আমাদের কাছে এটা ত্রুটিপূর্ণ। তারা কিন্তু এটা কোর্টে নিয়ে যেতে পারে। 1 2 নম্বর হলো তারা এই যে প্রক্রিয়াটা হয়েছে, সেই প্রক্রিয়াটা একটা অধ্যাদেশের মধ্য দিয়ে হয়েছে না। একটা অধ্যাদেশ যেহেতু এই কমিশনের প্রক্রিয়াগুলো, যে জুলাই সনদ হয়েছে অমুক, একটা অধ্যাদেশ দিয়ে হয়েছে, তো সে অধ্যাদেশ যদি পার্লামেন্টে তারা অ্যাকসেপ্ট না করে, অনেক এই 2 নম্বর কার্ড তাদের হাতে। পার্লামেন্টে বললাম আমরা এই অধ্যাদেশই রাখলাম না। তারপরে আরেকটা কার্ড আছে তাদের, সেটা হলো গণভোটটাকেই, তারা পুরা গণভোটটাকেই পার্লামেন্টে ইয়েতে দিতে পারে। যে গণভোটটা আমরা করবো কিনা, গণভোটের এই কি বলে ইয়েটা আমরা তারা নিজেরা কিন্তু মতামত দিতে পারে, ওখানে আলোচনা হতে পারে। সে আলোচনায় দেখবেন যে কেউ বলবে আমি 1 নাম্বারটা পছন্দ করলাম, কিন্তু বাকি 3টা পছন্দ হয় না, তাহলে কি হবে, ওখানে গেঞ্জাম হয়ে যাবে। সো ইট উইল গো এগেনস্ট, এটা আবারও চলে যাবে হলো ইয়াতে, কোর্টে চলে যাবে যে এটা জানার জন্য। সো বিএনপির হাতে অনেকগুলো কার্ড আছে। এরপরে আরো কোনো গোপন কার্ড আছে নাকি সেটা আইনজীবীরা বলতে পারবে, আমি বলতে পারবো না। এটা আমার মস্তিষ্ক থেকে আমার কাছে এগুলা মনে হয়েছে যে কনস্টিটিউশনে আপনি এর বাইরে কোনো সুযোগ নেই আপনার। বিএনপি সবার আগে একটা কাজ করতে পারে, এই পুরা গণভোটটাকে শেষ করে দিতে পারে হলো তারা অধ্যাদেশটা পার্লামেন্টে উঠায় খারিজ করে দেওয়া। এটা হলো 1 নাম্বার। এটা কিন্তু বিএনপির হাতে সবচেয়ে সহজ অস্ত্র। আরো অনেক জটিল অস্ত্র আছে, আর আমি জানি না কোনটা কি করবে, নাকি আসলে তারা পাশ করবে। জি, আর একটু আরো তো কিছু প্রশ্ন দর্শক করছেন, আমি জানি না আপনার সময় হবে কিনা সাইফুল আহমেদ। 1-2টা প্রশ্ন, মানে এই যে গণভোটের ব্যাপারটা আপনি সুন্দরভাবে বুঝিয়ে বললেন, ধন্যবাদ। এই যে অধ্যাদেশগুলো হয়েছিল 18 মাসে, এগুলো বাতিল করে ফেলবে কিনা আওয়ামী লীগের উপরে যে মিথ্যা মামলাগুলো, এগুলো তারেক রহমান বাতিল করবেন কিনা, এটা প্রশ্ন ছিল মানুষের। মিথ্যা মামলাগুলো প্রশ্নই আসে না, প্রশ্নই বাতিল আসে করবে না, না। প্রশ্নই আসে না। এটা তারা আগামী 5 বছরের অস্ত্র, প্লে করার জন্য, গেম খেলার জন্য, মারামারি না করা, অ্যারেস্ট না করা, কিন্তু গেম করার জন্য এটা তো অস্ত্র। আওয়ামী লীগের নেতাদের আদালতে, রাস্তায় রাস্তায়, ইয়েতে, ফ্লোরে ফ্লোরে হাজিরা দিতে দিতেই ওদের জুতা ক্ষয় করে ফেলবে। তো এই সরকার ফেলে দেওয়া ছাড়া আওয়ামী লীগের কাছে আর উপায় নেই। আমি জানি না এখন আওয়ামী লীগ এটা আবার বিএনপি এটা করবে না। বিএনপিকে এটা করতে বাধ্য করতে হলে 2টা পথ, একটা হলো সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, আরেকটা হলো তার সাথে, আমি প্রথমেই বলছি, দ্বিতীয়ালির মাধ্যমে তার সাথে একটা ব্যাকডোর আলোচনা শুরু করা, সেখানে সমাধান করতে পারে। আর এটা আওয়ামী লীগের বিএনপির আলোচনা না হলেও চলে। আমি বলি সেটা 3 জোটের উপর রাখার সময় তখন কিন্তু সাংবাদিকরা ভূমিকা রেখেছিল, বুদ্ধিজীবীরা ভূমিকা রেখেছিল 2 দলের মধ্যে মিলানোর জন্য। এখন বিএনপির বুদ্ধিজীবীরাও ভূমিকা নিতে পারে, আওয়ামী লীগের বুদ্ধিজীবীরাও ভূমিকা নিতে পারে, আওয়ামী লীগের সাংবাদিকরা ভূমিকা নিতে পারে, আওয়ামী লীগের বিএনপির সাংবাদিকরা ভূমিকা নিতে পারে, আওয়ামী লীগের কি বলে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা নিতে পারে, বিএনপির সাংস্কৃতিক ব্যক্তিরা নিতে পারে, বিভিন্ন জন, এটা বিভিন্নভাবে কিন্তু এই ব্যাকডোর আলোচনাটা শুরু করতে পারে। শুরু করে তারা একটা পর্যায়ে এসে একটা সমাধানে আসতেই পারে। কিন্তু আদৌ আওয়ামী লীগ সেই ব্যাকডোর আলোচনাটা করার জন্য আগ্রহী কিনা, করবে কিনা, সেটা তো বলতে পারবো না ভাই। আর ব্যাকডোর আলোচনা করতে চাইলে বিএনপি যেহেতু ক্ষমতা আছে, তারা কিন্তু এখন উদারহস্ত থাকবে, আসো আলোচনা করা, রিজেক্ট করবে। তাদের হাত তো মজার, এখন কার্ডগুলো মজার, এখন এই মজাগুলো সহ্য করতে হবে, সহ্য করে কিন্তু আসতে হবে। আর নাহলে মাঠে ফাইট ছাড়া কোনো উপায় নেই। কারণ বিএনপি এটা করবে না রে ভাই, কেন করবে? আমি যদি আপনার গলা টিপে ধরার মতো একটা ব্যবস্থা আমার হাতে থাকে, গলা না টিপে ধরেই, আমি গলা টিপে ধরলাম, কেউ দেখলো না আমি গলা টিপে ধরছি, আপনার গলা টিপে ধরছিল আগের সরকার, সো আমি সেটা অব্যাহত রাখবো। যেটা আওয়ামী লীগ কেয়ারটেকার আমলে 2006-07 কেয়ারটেকার আমলের পরে আওয়ামী লীগ যেটা করছে বিএনপির গলার ওই ফাঁসটা কি আওয়ামী লীগ ছাড়ছিল? ছাড়ে নাই তো। সো কেউ ছাড়তে চাবে না, হয় বাধ্য করতে হবে, নাহলে ব্যাকডোর আলোচনা করে সমাধান করতে হবে। জি, অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। আমরা শেষ করে দিই। আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি আমাদেরকে এইভাবে সমৃদ্ধ করলেন। প্রিয় দর্শক, আপনাদের কাছেও বিদায় নেই। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। পরবর্তী পরিস্থিতি কি হবে সেটা আমরা একে একে জানার চেষ্টা করবো। এখন আপনারা জামাতের এই যে গোহারা হারলো, এই যে প্যারিস, নিউ ইয়র্কের ম্যানহাটন এবং অন্যান্য জায়গায় লুকিয়ে থাকা এই সন্ত্রাসীগুলো, জামাতি সন্ত্রাসী, তাদের পরাজয় দেখলেন, বাংলাদেশে তাদের নেতাদের কান্নাকাটি দেখলেন, সেটা দেখতে থাকেন। এখন আমি 2-3টা ক্লিপ দেখাচ্ছি, তবে আমরা দুজনই, সাইফুল আমিন ভাই এবং আমি দুজনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বাংলাদেশ এবং ভারতের নাগরিক যারা দেখছিলেন, প্রায় 5000 মানুষ আমাদেরকে দেখছিলেন সাইফুল আমিন ভাই অন এয়ার, ফেসবুক, ইউটিউব মিলিয়ে। তো এটা একটা বড় সংখ্যা। গতকালও আমাদের ভিডিওটি প্রায় অনেক
মানুষ দেখেছেন, লাখের তো উপরে তো অবশ্যই। তো আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের উপরে আস্থা রাখেন, থাকেন, প্রশ্ন করেন। অনেকের উপরে অনেক সময় আমরা ঠিকমতো উত্তর দিতে পারি না, অনেক প্রশ্ন এড়িয়ে যেতে হয় বা যেতে বাধ্য হই। দিন শেষে আপনার মতো আমরাও মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়, সীমাবদ্ধতা আছে, মানবিক যে সীমাবদ্ধতা, মানুষ হিসাবে যে সীমাবদ্ধতা সেগুলো আছে। অনেক ভালো থাকবেন সাইফুল আলম ভাই, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনার ইকো করছে। আমি খুবই দুঃখিত যে আপনি আপনার শেষ বক্তব্য দিয়ে যদি আপনি জি, বাংলাদেশ, যে যেখানে আছেন সেখানকার শুভেচ্ছা, বাংলাদেশে ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। অনেক রাত হলো, মধ্যরাতের কাছাকাছি, ঘুমাতে যান। আর বাংলাদেশে যারা আছেন, সামনের সময়গুলো অনেক ক্রুশিয়াল। এই সময় সংযত থাকা, মানে থাকা, নিরাপদে থাকার জন্য সকল প্রস্তুতি রাখবেন। প্লাস যেটা অনুরোধ করি সব সময়, সেটা হলো যে আহ, ইউনূস চলে গেল, ইউনূস বর্জন অব্যাহত রাখতে হবে এবং আমরা গ্রামীণের সকল প্রোডাক্ট বর্জন অব্যাহত রাখবে। ইউনূসকে জানান দিতে হবে সেই বাংলাদেশের উপরে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে তার শাস্তি আমরা তাকে এইভাবে দিতে চাই। অন্য কোনোভাবে আমাদের আমরা পারবো না, কিন্তু আমরা তাকে বয়কট করতে পারি। তার জীবন থেকে বয়কট করা, তার সমস্ত সামগ্রীকে বয়কট করা। অনেক ধন্যবাদ সবাইকে। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আমি অন্ততপক্ষে বিশ্বাস করি ইউনূসের জীবন থেকে যদি সুদ চলে যায় তাহলে তার চেয়ে আর কষ্টে কেউ থাকবে না। শুনতে পাই না। বলছিলাম ইউনূসের পকেট থেকে যদি সুদের টাকা চলে যায়, তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, তাহলে এর চেয়ে আর শুনতে কষ্টে পাই কেউ না। থাকবে না। অনেক ধন্যবাদ। শুভরাত্রি জানাচ্ছি সবাইকে। আল্লাহ, 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 তোমার কাছে করো জোরে মিনতি এই ভাউলদের থেকে। শালার পুত ভোট দেন আবার ঠিক সুদাও, সবাই হাত তোলেন। এই শালার পুতেরা মুনাজাত কর, মুনাজাত কর।